ব্লারের ক্ষেত্রে, ব্লেন্ড মোডের ক্ষেত্রে আপনি হ্যাঁ আলাদা আলাদা করে লেয়ার করে আলাদা আলাদা টপিক গুলো এক একটা করে চেক করে দেখতে পারেন যে কোনটা ভালো মিক্স হচ্ছে, সেটা ট্রাই করে দেখা যেতে পারে। আচ্ছা, যদি কোনোটাই ঠিক না হয় এটার কারণ আচ্ছা কোনোটাই ঠিক না হয় এটার কারণ হচ্ছে কি আপনার ফুললি টোটালি ওই ইমেজ ব্ল্যাক ছিল না, বা ফুললি টোটালি এটা হোয়াইট ছিল না, এই জন্য। আর এটার জন্য কিছু, হ্যাঁ এই জন্যই আপনার যদি টোটালি ফুল ব্ল্যাক থাকে কিংবা টোটালি হোয়াইট থাকে তাহলে এটা আপনার ভালোভাবে কাজ করবে। আর যদি টোটালি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট না থাকে, এটার জন্য কালার অ্যাডজাস্টমেন্ট নামে আমাদের একটা ক্লাসের টপিক আছে, ওই টপিকে এই বিষয়গুলো মোটামুটি ফিক্সের জিনিসগুলো পেয়ে যাবেন। ফুললি ব্ল্যাক বা টোটালি হোয়াইট ছিল না, এই জন্য এটা কাজ করেনি। আচ্ছা, আসি আজকে আমরা দুটো টপিক নিয়ে আলোচনার দিক থেকে আসবো। এক হচ্ছে আজকে ওই এলএডিবির কোর্স মডিউল মোটামুটি ফ্লো করা আমার শেষ, এদিক থেকে ক্লাস ভিত্তিক কিছু করতাম, ডকুমেন্ট সেভ, ইমেজ রিসাইজ, ব্রাশ টুল। আরেকটা ক্লাসে ছিল আমাদের হচ্ছে ইমেজ রিটার্স এবং হচ্ছে ক্লোন স্টেম টুল। তো এই ক্লাসটা দেখানোর পরে যদি আপনাদের মনে হয় যে চাপ হয়ে যাচ্ছে বলবেন, তাহলে এখানে আমরা স্টেপ করে দিব। ওটা ছিল একটা ব্যাচে সাধারণত একসঙ্গে এই টপিকগুলো নিয়ে আলোচনা করি। ডকুমেন্ট সেভ নিয়ে খুব ডিটেলস ক্লাস নিলে খুব ডিটেলসেও যাওয়া যাবে, আর শর্ট করে নিলে শর্ট করেও নেওয়া যাবে। তো আপনারা যেহেতু জানেন আমি শর্টের বিষয়ে আসবো না ডিটেলসে যাব, ডকুমেন্ট সেভ করার বিষয়ে যত মোটামুটি ফটোশপে আছে সব ডিটেলসে না শর্টে আসবো। ওকে থ্যাংক ওকে থ্যাংক ইউ। তাহলে ডকুমেন্ট সেভের জন্য ডিটেলসে আসি, আর আজকের পর থেকে আপনাদের স্ক্রিনশট দেওয়ার আর প্রয়োজন নেই। এখন আপনারা ডকুমেন্ট সেভের পর আপনারা সরাসরি সেভই করতে পারেন। এক নাম্বার, আপনারা যারা ইলাস্ট্রেটর করে আসেন আমরা জানি সরাসরি ইলাস্ট্রেটর ফাইল বা ফটোশপের ফাইলগুলো আমরা সরাসরি বা পরবর্তীতে কাজ করতে চাইলে সেটাকে এডিটেবল বলা হয়ে থাকে, অর্থাৎ পরে যখন আপনার কাজ শেষ হয়ে গেল আপনি আবার এডিট করতে চান সেটাকে বলা হয় এডিটেবল ফাইল। সাধারণত ফটোশপের যে ফাইলের এক্সটেনশন সেটাকে বলা হয় পিএসডি। পিএসডি ফটোশপের যেটা ফাইলের এক্সটেনশন। যেমন কয়েকটা যদি আমরা ভিডিও ফাইলের এক্সটেনশনের নাম বলি তাহলে কি কি হতে পারে? এমপি, এমপি4, এমওভি, এভিআই, জি, হ্যাঁ জি, এই ধরনের ফরম্যাটগুলো হতে পারে। তাহলে ঠিক আপনি যখন আপনার ফটোশপের যে ফাইলের এক্সটেনশন সেটা হচ্ছে পিএসডি, যার পুনরূপ হচ্ছে ফটো, পিতে ফটো, এসতে শপ, ফটোশপ, দুইটা হচ্ছে ডকুমেন্ট, অর্থাৎ পিএসডির পুনরূপ হচ্ছে ফটোশপ ডকুমেন্ট। যেমন এক্সাম্পল স্বরূপ আমি এখানে এলইডিবি দিয়ে একটা ফাইল করছি, শেষে কিন্তু দেখেন লেখা আছে ডট টেক্সট, এটা তো টেক্সট ফাইল। আপনাদের সাধারণত এখানে কি ফাইল এক্সটেনশন সেটা শো করাবে না, বা আমি ফটোশপে আসি যদি সেটিং করে নিতে হবে। যেমন শেষের দিকে এটা দেখেন পিএনজি, এটা জেপিজি ফরম্যাট, বা এটা আমার পিএসডি ফরম্যাট, শেষে কিন্তু এক্সটেনশনগুলো শো করাচ্ছে। তাহলে যেটা ফটোশপের নিজস্ব ফাইল সেটার ফাইল ফরম্যাট হচ্ছে পিএসডি। তো আপনাদের যাদের যাদের এটা শো করাচ্ছে না তাহলে এটা এটা আমরা কিভাবে ভিউ করাইতে পারি? যারা যারা উইন্ডোজ 10 ব্যবহার করতেছেন তাদের ক্ষেত্রে এখান থেকে কম্পিউটার, তারপরে হচ্ছে ভিউ, ভিউতে আসার পর দেখেন লিখে আছে ফাইল নেম এক্সটেনশন। এটা যদি আপনাদের এটা মার্কটা তোলা থাকবে তাহলে দেখেন এটা আমার টেক্সট ফাইল না ভিডিও ফাইল না কি ফাইল আমি কিন্তু বুঝতে পারতেছি না, হয়তো আইকনটা বোঝা যাচ্ছে, এটা বোঝা যাচ্ছে না। বা আমি যখন ফটোশপের ফোল্ডারের ক্ষেত্রে যাচ্ছি, এখান থেকে এই ফোল্ডারে যাচ্ছে, এটা কি ফাইল আমি কিন্তু বুঝতে পারতেছি না, আমাকে রাইট বাটন ক্লিক করে প্রপার্টিজ করে দেখতে হচ্ছে। বা এটা দেখেন ইমেজ দেখাচ্ছে কিন্তু এটা কিন্তু পিএসডি ফাইল। তাহলে এটা সহজে বোঝার জন্য উপর থেকে ভিউ থেকে এটা জাস্ট ফাইল নেম এক্সটেনশন দিলে কি ফাইল এই যে পিছন দিকে শো করাচ্ছে। যারা উইন্ডোজ 10 ব্যবহার করতেছেন, যারা উইন্ডোজ 7 ব্যবহার করতেছেন, দুই একজন উইন্ডোজ 7 আছেন আপনারা দেখছি আমি, তো এটা উপর থেকে আপনাদের নাই, তাহলে উইন্ডোজ 7 যারা ব্যবহার করতেছেন এখান থেকে সাইড থেকে কোনো এক জায়গায় আপনারা কন্ট্রোল প্যানেল দেখতে পাবেন। ঠিক সিমিলার আমি কন্ট্রোল প্যানেল সার্চ করে নিয়ে আসতেছি। যারা উইন্ডোজ 7 কন্ট্রোল প্যানেল থেকে এখান থেকে এটা লার্জ থাকবে, তারপর এটা হচ্ছে স্মল, আর এখান থেকে দেখা যাচ্ছে ফাইল এক্সপ্লোর অপশন, ভিউ, ভিউ থেকে দেওয়া আছে যে এই যে হাইট এক্সটেনশন নো, এটা মার্ক করা থাকলে আনমার্ক বা চেক করে দিলে এটা চলে আসবে, জাস্ট ফাইল হাইট ফাইল এক্সটেনশন, এটা অন করে দিলে আপনার হয়ে যাচ্ছে। তো আমরা এখন আসি পিএসডি ফরম্যাট, যেটা হচ্ছে এডিটেবল ফরম্যাট, অর্থাৎ আপনি পরবর্তীতে যে কোনোখানে এডিট করতে চাচ্ছেন সেটা হচ্ছে পিএসডি ফরম্যাট। আমরা সিম্পল ভাবে জাস্ট একটা যদি আমি
ফাইল ওপেন করি, এখান থেকে ফাইল নিউ, বা আমি এখানে কয়েকটা শেপ নিয়ে কাজ করতেছি, এখান থেকে কয়েকটা শেপ নিয়ে কাজ করতেছি, এটা গ্রে স্কেলে হয়েছে। আচ্ছা, এখানে একটা জিনিস লক্ষ্য করে দেখেন, দু একজন হয়তো বলতে পারবেন, এখানে আমি এটার কালারটার গ্রে কালার আসতেছে, আমি এখান থেকে এটা ব্লু কালার বা রেড কালার করলাম, তারপরে এটা রেড কালার আসতেছে না, কেন বলতে পারবেন? বা এখানে গ্রে স্কেল না আছে, যেটা একটু আগে বলছিলাম, এটা হচ্ছে কালার মোডটা আমাদের ঠিক নেওয়া হয়নি, এই জন্য এটা আসতেছে। কালার মোডটা ঠিক করে নিই, এই যে এখান থেকে দেওয়া আছে গ্রে স্কেল, এই যেটা শুধুমাত্র ব্ল্যাক এন্ড হোয়াইটের মধ্যে মূলত কালারটা নেই। আরজিবি করলাম, অনেক সময় এমনটা হয় যে কালার ঠিক হচ্ছে না কেন, কি ফটোশপ সমস্যা, এরকম করতে গিয়ে মনে একবার উইন্ডোজে দিয়ে দিয়েছিলাম আমি, যে কালার কেনই বা ঠিক হচ্ছে না, জাস্ট ছোট্ট একটা সেটিং ছিল। তাহলে এখান থেকে আমি জাস্ট, আপনি যখন পরবর্তীতে এডিটেবল করতে চাইবেন তাহলে আপনাকে থাকতে হচ্ছে পিএসডি ফরম্যাটে। তাহলে সেভ করার জন্য ফাইল, শর্টকাট হচ্ছে সেভ, কন্ট্রোল এস শর্টকাট, সেভ দিয়ে ওকে করলেই আপনি এটা পরবর্তীতে যে কোনো সময় যে কোনো ভাবে এডিট করতে পারবেন। অর্থাৎ আপনি যেভাবে লেয়ারগুলো সাজাইছিলেন কাজ করার জন্য ঠিক সেভাবেই ফাইলটা পাবেন। যদি ফাইলটা আমি ক্লোজ করে দিই, আবার যদি ওপেন করি, তো দেখেন আপনি ঠিক যেভাবে লেয়ারগুলো রাখছিলেন ঠিক সেভাবেই থাকতেছে। এটাই হচ্ছে পিএসডি ফরম্যাট। তো এরপরে যে ফরম্যাটটা আসতেছে সেটা হচ্ছে জেপিজি ফরম্যাট। জেপিজি, জেপিজির পূর্ণরূপ হচ্ছে, জেপিজির পূর্ণরূপ হচ্ছে আপনার জয়েন্ট ফটোগ্রাফিক গ্রুপ। জেপিজি, জয়েন্ট ফটোগ্রাফিক গ্রুপ, এটা হচ্ছে অনেক আগের একটা ফরম্যাট। এই ফরম্যাটে আপনি যে কোনো ধরনেরই ডিভাইসে সাপোর্ট করবে, যে কোনো ধরনের ডিভাইস হতে পারে, যে কোনো ডিভাইস, আপনার মোবাইল, মোবাইল থেকে শুরু করে যে কোনো অপারেটিং সিস্টেমে সাপোর্ট করবে। আর এই যে আমরা পিএসডি ফাইলটা সেভ করলাম, এটা কিন্তু আপনার পিসিতে ফটোশপ ইনস্টল না থাকলে কিন্তু আপনার এটা সাপোর্ট করতেছে না। যেমন আপনি ফেসবুকে পোস্ট করতে চাচ্ছেন, এটা কিন্তু আপনার ফেসবুকে সেটা সরাসরি সাপোর্ট করবে না, ইমেজটা শো করাবে না। তাহলে সব জায়গায় শো করানোর জন্য আপনি জেপিজি ফরম্যাটে সেভ করতে পারেন, যার পুনরূপ হচ্ছে জয়েন্ট, যেটা বললাম। আরেকটা হচ্ছে, এরপরে আসি পিএনজি ফরম্যাটের দিক থেকে। তাহলে জেপিজি ফরম্যাট কিভাবে সেভ করব? খুবই সিম্পল, ফাইল, যেহেতু আমরা অলরেডি একবার সেভ করে ফেলছি এই জন্য এটা আমরা আরেকবার সেভ করতে পারবো না। আরেকবার সেভ করার জন্য এখান থেকে সেভ অ্যাজ, তারপরে দেখেন এখানে নিচে অনেকগুলো ফাইলের নেম আর অনেকগুলো ফরম্যাট দেওয়া আছে, এতগুলো ফরম্যাট প্রয়োজন পড়ে না, যে যে ফরম্যাটটা গুরুত্বপূর্ণ সেটা সেটাতে আসতেছি। এখান থেকে জেপিইজি এটা সিলেক্ট করলেই আপনি এখন জেপিজি ফরম্যাটে সেভ করতে পারতেছেন। অর্থাৎ এই ফাইলটা, আর কোয়ালিটির বিষয়ে একটু পরে আসতেছি, এই ফাইলটা আপনার সব ডিভাইসে এখন সাপোর্ট করবে। এটা হচ্ছে এটা, আপনি যদি আপনার মোবাইলে নেন, ফেসবুকে পোস্ট করেন, যেখানে নেন সব ডিভাইসে সাপোর্ট করবে, সেটা হচ্ছে জেপিজি। পরের যে ফরম্যাটটা আসতেছে এটার নাম হচ্ছে পিএনজি। পিএনজি, যার পূর্ণরূপ হচ্ছে পোর্টেবল গ্রাফিক্স ফরম্যাট। পোর্টেবল গ্রাফিক্স ফরম্যাট, এটা হচ্ছে পূর্ণরূপ। এখন প্রশ্ন হচ্ছে পিএনজি ফরম্যাটের দিক থেকে সুবিধা কি? পিএনজি ফরম্যাট আপনার ট্রান্সপারেন্সি সাপোর্ট করতে পারে। পিএনজি ফরম্যাট ট্রান্সপারেন্সি সাপোর্ট নেয়। ট্রান্সপারেন্সি অর্থ হচ্ছে স্বচ্ছতা। যদি আমরা এখান থেকে নিচের আই বাটনটা অফ করে দিই তাহলে এটা হচ্ছে স্বচ্ছ। আর জেপিজি ফরম্যাট ট্রান্সপারেন্সি সাপোর্ট নেয় না। এই জন্য আপনি ট্রান্সপারেন্সি ফরম্যাট যদি সাপোর্ট নেওয়ার প্রয়োজন পড়ে আপনার ইমেজের ক্ষেত্রে, সেক্ষেত্রে আপনি পিএনজি নিতে পারেন। যেমন পিছনে আমার কোনো কিছু থাকবে না, হোয়াইট কালার, সেক্ষেত্রে আপনি এটা পিএনজি নিতে পারেন। দেখেন এই ইমেজটা আমরা দুইটা মোডে সেভ করতেছি, এটা আমি ডিলিট করে দিচ্ছি। এক, এটার ব্যাকগ্রাউন্ডটা কিন্তু আমার স্বচ্ছ অর্থাৎ ট্রান্সপারেন্ট মোডে। এটা যদি আমরা এখন জেপিজি মোডে সেভ করি, অর্থাৎ সেভ অ্যাজ, এখান থেকে জেপিজি করলাম, এটা অটোমেটিক সে তার ট্রান্সপারেন্সি হারিয়ে ফেলবে। যদি ওকে করি দেখবেন যে ব্যাকগ্রাউন্ডটা অটোমেটেড সে সাদা কালার হয়ে যাচ্ছে, সে ব্যাকগ্রাউন্ড অটোমেটেড হোয়াইট কালার নিছে। আর যদি আপনি পিএনজি ফরম্যাটে সাপোর্ট সেভ করেন তাহলে এটা পিছন কালারটা যেমনটাই রাখতেছেন তেমনটাই এটা শো করাবে, এবং ইন্টারনেটেও আপলোড, ফেসবুকে বা যে কোনো আপনি রাখতে পারবেন। পিএনজি ফরম্যাট হচ্ছে এই যে নিচের দিকে লেখা আছে পিএনজি, পিএনজি ক্লিক করে ওকে যদি করি, ওকে সেভ। আর পিএনজি ইমেজটা যদি আমি ওপেন করি দেখেন এটা কিন্তু স্বচ্ছ, তো ঘর ঘর এটা আমি কিন্তু দেখতে পাচ্ছি। তাহলে পিএনজি ফরম্যাট আমাদের ট্রান্সপারেন্সি সাপোর্ট করে, আর জেপিজি ফরম্যাট ট্রান্সপারেন্সি সাপোর্ট করে না। জেপিজি ফরম্যাট ওভারঅল ডিভাইসে সাপোর্ট করবে না, আপনার পিসিতে ফটোশপ ইনস্টল থাকতে হবে, আর তবে
জেপিজি ফরম্যাট থেকে আপনি কিন্তু লেয়ারগুলো এডিট করতে পারবেন না। যেমন এই ফাইলটা যদি আমি এখন ওপেন করে দেখি, তাহলে দেখেন এটার ফাইলটা ওপেন করার পর এখানে দেখেন সবগুলো এক লেয়ার হয়ে গেছে। ব্যাকগ্রাউন্ড অন করলে সব লেয়ার এক লেয়ার হয়ে গেছে। এটা কিন্তু আমি এখন মুভমেন্টও করতে পারতেছি না। এই জন্য আপনারা যখন কাজ করবেন অবশ্যই পিএসডি ফরম্যাটে সেভ করে নেবেন, যেন আপনি মুভ করতে পারেন। এখন দেখলেন যে রেড কালারটা আমার এই কনে আনার প্রয়োজন, আমি কিন্তু এটা আর কনে আনতে পারতেছি না। আর যদি আপনি পিএসডিতে সেভ করতেন তাহলে কিন্তু এটা ইচ্ছা মতো মুভমেন্ট করা যাচ্ছে, এই যে ডানে মুভমেন্ট, বামে, এক কথায় যেভাবে আপনি লেয়ারগুলো সাজিয়ে রাখছেন সেভাবেই পাচ্ছেন পিএসডি ফরম্যাটে। তাহলে সবচেয়ে বেশি ব্যবহৃত ফরম্যাট যদি আমরা ইমেজের দিক থেকে দেখি, জেপিজি এবং পিএনজি হচ্ছে সবচেয়ে বেশি বহুল ব্যবহৃত ফরম্যাট। এছাড়াও আরো কিছু ফরম্যাট আছে, সেই ফরম্যাটগুলো আপনার ব্যবহার করা হয়ে থাকে। সেটার ক্ষেত্রে আসি, সেটার এরপরে আসতেছে আপনার টিএফটি ফরম্যাট। টিএফটি ফরম্যাট সবার শেষে যে ফরম্যাটটা দেখছি এটা সাধারণত ইমেজের কোয়ালিটি একেবারেই হাই কোয়ালিটির ইমেজের ক্ষেত্রে এটা সাধারণত ব্যবহার করা হয়ে থাকে। কিছু কিছু বায়ার এই ধরনের ফরম্যাটগুলো দিয়ে থাকে, TIFF এই ফরম্যাটগুলো। এই ফরম্যাটটা আপনারা দেখবেন যে একটা ইমেজে 2 GB 3 GB পর্যন্ত হয়ে যায়, অনলি একটা ইমেজ 2 GB 3 GB পর্যন্ত হয়ে যায়। এটা হাই কোয়ালিটিফুল ইমেজের জন্য এই ফরম্যাটটা সাধারণত ব্যবহার করা হয়ে থাকে, TIFF এই ফরম্যাটটা। এছাড়াও কিছু কিছু ক্ষেত্রে বায়ার পিডিএফ ফরম্যাট চায়। এখান থেকে দেখেন যে কোনো এক জায়গায় এই যে ফটোশপ পিডিএফ ফরম্যাটও চায়, পিডিএফ। এই পিডিএফ ফরম্যাটটা আপনার সকল ডিভাইসেও এটাও সাপোর্ট করবে। আপনার পিডিএফ ফরম্যাট এমনকি আপনার ব্রাউজারও সাপোর্ট করবে, বিশেষ করে প্রিন্টের কাজে। যখন আপনি বায়ারকে সেন্ড করছেন, প্রিন্টের কাজে পিডিএফ ফরম্যাটটা বেশি ব্যবহার করা হয়ে থাকে। তাহলে একটু যতটুকু ফরম্যাটগুলো আসলাম সেটার ক্ষেত্রে রিভিউ করি। তাহলে হচ্ছে পিএসডি ফরম্যাট, এটা হচ্ছে আপনার এডিটেবল। যখন ইচ্ছা যেভাবে আপনি লেয়ারগুলো সাজাইছেন, ফাইলটা যখন ওপেন করবেন আপনি ঠিক তেমনটাই পাচ্ছেন, যেভাবে ফাইল সাজানো হয়েছে ঠিক সেভাবেই। আর জেপিজি ফরম্যাট হচ্ছে আপনার সকল ডিভাইসে সাপোর্ট করবে, কিন্তু এটা এডিটেবল না, আপনি জাস্ট শুধু ইমেজ আকারে শো করাবে। পিএনজি ফরম্যাটের ক্ষেত্রে অসুবিধা, পিএনজি ফরম্যাটও এডিটেবল না, অর্থাৎ আপনি এডিট করতে পারবেন না, লেয়ার বেস। আর এটা ট্রান্সপারেন্সি সাপোর্ট করে, যেটা আপনার জেপিজি ফরম্যাট ট্রান্সপারেন্সি সাপোর্ট করে না। পিডিএফ ফরম্যাট সাধারণত ব্রাউজার থেকে শুরু করে সব জায়গায় সাপোর্ট করে। বিশেষ করে পিডিএফ ফরম্যাট প্রিন্টের জন্য অনেক বেশি ব্যবহার করা হয়ে থাকে। তাহলে আমরা কখন কি ফরম্যাট সেভ করব? সাধারণভাবে যদি এডিটেবল হয় আপনারা অবশ্যই প্রত্যেকটার ক্ষেত্রেই পিএসডি ফরম্যাট সেভ করে রাখবেন, কেননা পরবর্তীতে এডিট করতে সুবিধা হবে। যেমন বাড়িঘরগুলো হয়তো অনেকেই বানাইছেন, অনেকে পিএসডি সেভ করছেন, যদি কেউ পিএসডি সেভ না করেন পরের কাজগুলো সবগুলোই পিএসডি ফরম্যাটে সেভ করতে পারেন। কালার চেঞ্জিং থেকে শুরু করে সবগুলোই পরিবর্তন করা যাবে। এবার সেভের দিক থেকে অ্যাডভান্স মানের দিকে আসি। সেভের একটা দেখেন ফাইল থেকে এখানে লেখা আছে সেভ ফর ওয়েব। আর যারা 2015 সালের পরের ভার্সনগুলো থেকে ব্যবহার করতেছেন, অর্থাৎ 2015 থেকে আপডেট ভার্সনগুলো, তারা সেভ ফর ওয়েব এটা এই জায়গায় পাবেন না, এটা আপনারা পাবেন এক্সপোর্টের ভিতর। অর্থাৎ এটাকে মুভ করে এখানে এক্সপোর্টের ভিতর নিয়ে আসা হয়েছে। সেভ ফর ওয়েব এটা খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়। আপনি যখন বিশেষ করে ইন্টারনেটের জন্য সেভ, অর্থাৎ আপনি ফেসবুকে আপলোড করতে যাচ্ছেন, আপনি কোনো একটা ওয়েবসাইট ডিজাইনের কোনো একটা ওয়েবসাইটের জন্য করতে যাচ্ছেন, সেক্ষেত্রে সেভ ফর ওয়েব দিয়ে সেভ করাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। আমরা কেন সেভ ফর ওয়েবে সেভ করব এটার ক্ষেত্রে আমি আসি। যেমন একটা ডিজাইন আমি ওপেন করতেছি, পূর্বে থেকে এটা একটা ডিজাইন পিএসডি ফরম্যাটে আছে, সেহেতু এটা দেখেন যেভাবে রাখা হয়েছিল সেভাবেই লেয়ার বেস এটা এখানে আমাকে শো করাচ্ছে। এই ডিজাইনটা আমরা সেভ ফর ওয়েব আর সিম্পল ভাবে সেভ করব, সেভ ফর ওয়েব এবং সিম্পল ভাবে সেভ করব। যেহেতু পিএসডি ছিল এই জন্য এটা আমার প্রত্যেকটা লেয়ার বাই লেয়ার আছে। আমরা যদি এই ইমেজটা সাধারণভাবে সেভ করি তাহলে কত মেগাবাইট হবে? এখান থেকে ফাইল থেকে সেভ এস করে সাধারণভাবে জেপিজিতে সেভ করলাম, এখান থেকে জেপিজি ফরম্যাট ডেস্কটপে রাখি, ফেসবুক কভার ওকে। এই ফরম্যাটটা সেভ করলে সেভ হয়ে গেছে। এবার যদি দেখি এটার সাইজ কত, এই ফাইলটার সাইজ কত মেগাবাইট বা কত, রাইট বাটন, প্রপার্টিস, ডিটেলস। দেখেন এই ফাইলটার সাইজ হচ্ছে প্রায় 4 মেগাবাইট। ঠিক এই কোয়ালিটি রেখে ইমেজটাকে যদি আমরা 100 কেবি করে ফেলি, তাহলে 100 কেবি ডাউনলোড হতে বেশি সময় লাগবে না 4 মেগাবাইট ডাউনলোড হতে বেশি সময় লাগবে? নিশ্চয়ই আমাদের 100 কেবি অনেক বেশি দ্রুত ডাউনলোড হবে,
কেননা 1024 কেবি ইকুয়াল হচ্ছে 1 মেগাবাইট। যদি ফাইলের সাইজের হিসাবগুলো দেখেন, যেমন 1024 কেবি ইকুয়াল হয় 1 মেগাবাইট, অর্থাৎ এখানে প্রায় আপনার 4000 কিলোবাইট আর হচ্ছে 100 কিলোবাইটের যদি একটা ইমেজ হয়ে থাকে সেটা কিন্তু অনেক বেশি দ্রুত ডাউনলোড হবে। তাহলে এটা যদি ওপেন করলাম, এটা হচ্ছে 4 মেগাবাইট। এখন এইটা যদি আমরা আমাদের ওয়েবসাইটে আপলোড করি, যারা বিশেষ করে ওয়েব ডিজাইনিং করবে, আমরা যদি ডিপির ওয়েবসাইটেও আসি, এখানেও দেখবেন যে পিছন দিকে একটা ইমেজ দেওয়া আছে। যেমন এটা কিন্তু ইমেজ, লার্নিং অ্যান্ড আর্নিং ডেভেলপমেন্ট, এটা কিন্তু ইমেজ। এখন এই ইমেজটা যদি আপনার 4 মেগাবাইট হতো, তাহলে দেখবেন যে পেজ লোডিং লোডিং লোডিং, এখনো লোডিং, পেজের লোডিং টাইমটা অনেক বেশি বেড়ে যায়। এই জন্য আপনার অনলাইন সেভ ফর ওয়েব করা হয় যেন আমার ইন্টারনেটের এই পেজটা দ্রুত লোডিং হয়ে যায়, মেগাবাইটের সাইজটা কমে যাবে কিন্তু কোয়ালিটিও ভালো থাকবে। এই ইমেজটাই আমরা এবার সেভ ফর ওয়েব দিয়ে সেভ করব, তাহলে কত কোয়ালিটি আসতেছে। উপর থেকে ফাইল, সেভ ফর ওয়েব, শর্টকাট হচ্ছে কন্ট্রোল অল্টার শিফট এস, সবচেয়ে বড় শর্টকাট, 4টা বাটন। এখানে এবার চলে আসতেছে, প্রথমে দেখেন লেখা আছে, এটাকে আবার অনেক ভাগে ভাগ করা হয়েছে। প্রথমত লেখা আছে এখানে অরিজিনাল, অর্থাৎ অরিজিনাল ফাইলটা যদি আপনি সেভ করেন তাহলে কত মেগাবাইট হতে পারে, এটার আনুমানিক বলতেছে আপনাকে 3.9 মেগাবাইট। আপনার অরিজিনাল ফাইলটা যদি আপনি সেভ করে থাকেন তাহলে হবে 3.9 মেগাবাইট। এই যে এখানে লেখা আছে অরিজিনাল। এরপরে লেখা আছে অপটিমাইজ, অর্থাৎ কোয়ালিটি ঠিক রেখে ইমেজটাকে ছোট করা বা সাইজটা কমিয়ে নিয়ে আসে, সেটা হচ্ছে অপটিমাইজ। যদি আপনি অপটিমাইজে ক্লিক করেন, এবার দেখেন এটা আসছে আমার 375 কেবি। কোথায় 4 মেগাবাইট, কোথায় 375 কেবি। তাহলে দেখেন আগের ইমেজ আর এই ইমেজ দুটার মধ্যে কি কালার বা কোয়ালিটি লস হয়েছে মনে হচ্ছে? এটা হচ্ছে অরিজিনাল, এবার আসলাম অপটিমাইজে, কোয়ালিটি কিন্তু দেখে মনে হচ্ছে যে কোনো লস হয়নি, কিন্তু সাইজের দিক থেকে বিশাল বড় পার্থক্য। অপটিমাইজের পরে আছে টু আপ, এটা আপনাকে দুটো ইমেজের মধ্যে পার্থক্য দেখাচ্ছে। উপরেরটা হচ্ছে অরিজিনাল ইমেজ, নিচেরটা হচ্ছে অপটিমাইজ ইমেজ, অর্থাৎ এটার তারা সাইজটা কমিয়ে নিয়ে আসছে। উপরেরটা সেভ করলে হবে 3 মেগাবাইট, নিচেরটা সেভ করলে হবে অনলি 300 কেবি। তারপর আস্তে আস্তে 4 আপ, কোয়ালিটির দিক থেকে আপনাকে 4টা কোয়ালিটি দেখাচ্ছে। আপনি যদি এখানে ডিটেলসে আসেন, এখানে 4টা কোয়ালিটি পাবেন আপনি, ল, মিডিয়াম, হাই, সরি বেশি কোয়ালিটি আরো আছে, হাই, ভেরি হাই, ম্যাক্সিমাম। তাহলে এটা যদি আপনি হাইতে করেন, ম্যাক্সিমামে সর্বোচ্চ, তাহলে 375। যদি আপনি এটা মিডিয়ামে করেন তাহলে 108 কেবি, আর যদি একেবারে নরমালে করেন তাহলে হবে মাত্র 72 কেবি ইমেজটা, অনলি 72 কেবি সাইজ হবে, যেটা অটোমেটেড। এখান থেকে ল করলে এই যে শো করাচ্ছে একসঙ্গে 4টা ইমেজ, কোনটার কোয়ালিটি কি ধরনের সেভ হবে সেটাই আমাদের শো করানো হচ্ছে। তো আমি চাচ্ছি যে যেটা হচ্ছে হাই সেটাই রাখি, এটাকে আমি এবার সেভ করতেছি, জেপিজি ফরম্যাটেই করব। এই যেখানে ফরম্যাট গুলো দেওয়া আছে জেপিজি ফরম্যাট, আর চাইলে এখান থেকেও সাইজটা বাড়িয়ে কমিয়ে নেওয়া যেতে পারে, রেজুলেশন। সেভ, ডেস্কটপে দিয়ে এটা ফেসবুক কভার 2 দিয়ে সেভ করি, ফেসবুক কভার 2। এবার যদি আমরা যেটা পরের বার সেভ করলাম সেটার ফাইল কোয়ালিটি দেখি, রাইট বাটন ক্লিক করে প্রপার্টিস, এটা হচ্ছে 136 কেবি অনলি, আর আগেরটা ছিল আমার 4 মেগাবাইট। আর যদি ওপেন করে দেখি, এটা দেখেন কোয়ালিটি আর এটার কোয়ালিটি, এটার কোয়ালিটির জন্য যে এটা ফেটে গেছে, নষ্ট হয়ে গেছে এমনটা কিন্তু না, আপনি দুটাই পার্থক্য করে দেখতে পারেন। তাহলে সেভের দিক থেকে আপনি তখনই সেভ ফর ওয়েব করবেন যখন কখনো বায়ার উনি তার ওয়েবসাইটের জন্য ব্যবহার করতে চাচ্ছে, এতে ওনার যে ওয়েবসাইটের পেজ সেটা অনেক বেশি দ্রুত লোডিং নেবে। এই ছিল সেভের দিক থেকে। তারপর আপনাদের দিক থেকে একটু শর্টকাটে আসছি। তো সেভের বিষয়টা কি কেউ ক্লিয়ার হননি এমন কেউ কি আছেন? অপটিমাইজের পরে সাইজটা, আচ্ছা কোয়ালিটি, আচ্ছা কোয়ালিটি বলতে দেখেন এখানে যদি আমরা আসি, এটার যত রেজুলেশন এটারও ততই রেজুলেশন। রাইট বাটন, প্রপার্টিস, এখান থেকে ডিটেলসে আসি, দেখেন এটা 1660 ইন্টু 624, 1660 ইন্টু 624। যদি এটার ক্ষেত্রে আসি এবার, যেটার মধ্যে সাইজ কম, রাইট বাটন, প্রপার্টিস, ডিটেলস, এটাও দেখেন 1660 ইন্টু 624, এটা হচ্ছে 96 ডিপিআই। আর এটার দিক থেকে যদি আসি, এটা হচ্ছে আপনার 72 ডিপিআই।
এই দিক থেকে প্রপার্টিসেও আসলে তেমন কোনো একটা কোয়ালিটির দিক থেকে পার্থক্য পাওয়া যায় না। আপনি যদি জুমও করেন তাহলেও পার্থক্য পাওয়া যায় না। তো ফটোশপ থেকে তারা কি কি ফাইল বা কমাচ্ছে এটা দিক থেকে আমি ডিটেলসে বলতে পারতেছি না কিভাবে তারা কমাচ্ছে। তবে কোয়ালিটি, আপনি যদি রেজুলেশন, এগুলো সবগুলো দেখেন, সবগুলো একই রকম শো করায়। এটাও আমার 1649 এত, এটাও তত, এটাও ডিপিআই যত, এটাও ডিপিআই তত। তারপরেও আপনার সাইজের দিক থেকে আপনি যদি জুম করে 100% দেখেন, যেমন এটা 100% রাখলাম, এটা দেখতে যেরকম এটাও দেখতে সেরকম। আর যদি আপনি ওখান থেকে একেবারেই লো কোয়ালিটি দেন সেক্ষেত্রে এটা একটু ফেটে যায়। আর যদি হাই রাখেন তাহলে দেখবেন যে এটাও ফাটে না। ওটাও যতটুকু জুম করে দেখেন এটাও ততটুকু জুম করে দেখেন, তাও ফাটতেছে না। ওরা এই জন্য সেভ ফর ওয়েবের দিক থেকে আলাদাভাবে ফরম্যাটগুলো একটু তৈরি করে রাখছে যেন কোয়ালিটিটা একটু কম আসে। তাহলে আপনারা আবার যদি ফেসবুকের কভারের জন্য ব্যবহার করেন, আপনারা হয়তো লক্ষ্য করে দেখবেন ফেসবুকের থেকে কেউ যদি ছবি ডাউনলোড করেন, আপনি একটা ডিএসএলআর দিয়ে ছবি তুলছেন, ছবির মেগাবাইট হচ্ছে 16 মেগাবাইট। ওই ছবিটাই কি কখনো আবার ফেসবুক থেকে ডাউনলোড করছিলেন কি? বা অনেক কমে যায়। এই কাজটা কি করে ফেসবুক অটোমেটেড করে, অনেক কমে যায়। ফেসবুক থেকে যারা যারা ফেটেও যায়, এটার কারণ কি করে দেখেন, ফেসবুককে যখন আপনি আপলোড করেন ফেসবুক ঠিক এই কাজটাই অটোমেটেড তারা করে নেয়। কেননা আপনি আপনি যে 16 মেগাবাইটের একটা ছবি ডাউনলোড দিচ্ছেন, আপনার ফ্রেন্ডের তো অত মেগাবাইট নাই, বা ওর এখানে কিন্তু লোডিং নিতে 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 অনেক বেশি সময় লেগে যাবে। এজন্য ফেসবুকে যখন ছবি আপলোড করা হয় ফেসবুক কি করে নিচ থেকে তার কোয়ালিটিটা বা এটা কম করে নেয় যেন ভিউয়াররা খুব সহজেই ইমেজটা দেখতে পারে। ঠিক ওই কাজটাই এখানে করতেছে। আর যেটা ওয়েবসাইটের ক্ষেত্রে আমরা এখন ব্যবহার করতেছি আমাদের পার্সোনাল ওয়েবসাইটের জন্য, বাইরের জন্য তৈরি করতেছেন, এখানে তো আর অটোমেটেড সাইজটা কমবে না। এই জন্য এই কাজগুলোর জন্য আপনারা সাইজটা সেভ ফর ওয়েব দিয়ে কমিয়ে নেওয়া যেতে পারে। তাহলে ওয়েবসাইটের লোডিং টাইম অনেক বেশি হয় এবং যারা ইউজার তারা ব্যবহার করতে স্বাচ্ছন্দ্য বোধ ব্যবহার করে। তাহলে জেপিজি মোড, সরি, পিএসডি মোড কখন সেভ করব? সিম্পল হবে এডিটেবল, যেটা আমরা যখন আমরা হ্যাঁ এডিট করতে চাই সেটার ক্ষেত্রে। তবে সেটা আপনি যদি পিএসডি আবার সরাসরি ফেসবুকে আপলোড করা যাবে না। আপনি যদি আপলোড করেন ওটা ফাইল হিসাবে আপলোড হবে। আমি যদি আসি, যেমন এখানে আমাদের গ্রুপেই একটা ফেসবুকের থেকে আপলোড করতে যাচ্ছে, দেখবেন যে এটা আপনার আপলোডের জন্য পাবে না। যদি এখান থেকে আসি সরাসরি আপলোডের জন্য আসি, যে ফটো বা ইমেজের জন্য আসলাম, দেখেন ডেস্কটপ থেকে জেপিজি কোনো ফাইলে আপনার শো করাবে না। এই যে জেপিজি পিএসডি কোনো ফাইলেই শো করাচ্ছে না। অর্থাৎ ফেসবুকে কিন্তু আপনি পিএসডি ফাইল সরাসরি আপলোড করতে পারতেছেন না। আপনি যদি এটা আপলোড করতে চান তাহলে আপনাকে ট্রিক্স আলাদা অবলম্বন করতে হবে। এখান থেকে অ্যাটাচ ফাইল এমন কিছু অপশনে যেতে হবে, এই যে অ্যাড ফাইল। তাহলে পিএসডি কিন্তু আপনার সরাসরি ফেসবুকে পোস্ট করতে পারতেছেন না জেপিজিতে। এই জন্য আপনারা যখন কাজ করবেন প্রথমত পিএসডি সেভ করে নিলেন, আর ফেসবুকে বা বায়ারকে দেখানোর জন্য তখন জেপিজিতে বা পিএনজি ফরম্যাটে দেওয়া যেতে পারে। পরের টপিকের দিক থেকে চলে আসি। পরের ক্লাসের টপিকের ছিল আমাদের ইমেজ রিসাইজ। ইমেজ রিসাইজ নিয়েও ফাইবারে বা বিভিন্ন মার্কেট প্লেসে ইমেজ রিসাইজ নিয়েও কাজ পাওয়া যায়। ইমেজ রিসাইজের দিক থেকে যদি টুলগুলোর দিক থেকে আসি, এটা হচ্ছে এই টুলটা ব্রাশ। আমরা যদি উপর থেকে আসি, উপরে 4টা টুলে আমাদের শেষ হয়ে গেছে। নিচের যেটা টুল আসতেছে এটা মূলত ইমেজ রিসাইজের আপনার গ্রুপের মধ্যে পড়ে। যেমন এখানে কয়েকটা টুল আছে, ক্রপ টুল, পার্সপেক্টিভ টুল, স্লাইস টুল আর একটা স্লাইস সিলেক্টেড টুল। প্রত্যেকটা টুলে আমরা আসি। ক্রপ হচ্ছে মোবাইলেও হয়তো অনেকে ক্রপ করছেন, অর্থাৎ ছবিটাকে কেটে ফেলা, ওই একই জিনিস। আমি এখানে একটা মডেলের ইমেজ ওপেন করি, এটা দিয়েও রিসাইজ করা সম্ভব। যেমন অনেকে অনলাইনে ফর্ম পূরণের ক্ষেত্রে আপনারা ব্যবহার করে থাকেন, যে বলে যে 200x300 পিক্সেল এই সাইজটা আমাকে করে দেন, বা এই সাইজে আপলোড দেওয়ার বিষয়গুলো। অর্থাৎ আপনার ইমেজের সাইজটা চেঞ্জ করে ফেলাটা হচ্ছে রিসাইজ। এখানে যদি আমরা আসি, এটাকে আমি কন্ট্রোল জে দিয়ে একটা কপি করে নিই। আর যদি এটার ইমেজের সাইজ কত সেটা আমরা দেখতে চাই, উপর থেকে ইমেজ, ইমেজ থেকে ইমেজ সাইজ। যদি দেখেন এটার সাইজ হচ্ছে 3000 পিক্সেল ইন্টু 1796 পিক্সেল, এটা আমরা ক্রপ করে ফেলবো। ক্রপ টুলে আসলাম, এখান থেকে সাইড থেকে কিছু লাইন আসছে, আমি চাচ্ছি শুধুমাত্র মডেলটাকে রাখবো, তাহলে এই পাশ থেকে টেনে রাখলাম, এই পাশ থেকে টেনে। ওকে, দেখেন এই ইমেজটা আমার সাথে রিসাইজও হয়ে গেছে। ইমেজ, ইমেজ থেকে ইমেজ সাইজ, এখানে ছিল 3000 এবং 1539, কেননা সাইড থেকে আমরা কেটে ফেলছি, এটাও রিসাইজের মধ্যেই পড়ে। তার মানে ক্রপ টুল দিয়ে আপনার যে কোনো ইমেজকে কেটে ফেলার ক্ষেত্রে বা যতটুকু অংশ রাখতে যাচ্ছেন ততটুকু কেটে ফেলার ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে ক্রপ টুলের জন্য।
ছবিকে কেটে ফেলার জন্য এতটুকু রাখতে যাচ্ছি বা যতটুকু রাখতে যাচ্ছি, যেভাবে ইচ্ছা সেভাবেই করা যেতে পারে। আর যদি ক্রপ টুলের ক্ষেত্রে এবার অপশন বারের দিকে একটু ডিটেলসে আসি। এটা হচ্ছে আপনার প্রিসেট, কিছু কিছু সাইজ প্রিসেট দেওয়া আছে। যেমন আমাদের পাসপোর্ট সাইজের ছবির ক্ষেত্রে আমরা একটা নির্দিষ্ট সাইজ ব্যবহার করা হয়ে থাকে, বা এক একটার ক্ষেত্রে এক একটা নির্দিষ্ট সাইজ ব্যবহার করা হয়ে থাকে। যেমন আপনি যদি আসেন এলডিপির ওয়েবসাইটের রেজিস্ট্রেশনের ক্ষেত্রেও, তখনও তারা বলে যে এত রেজুলেশন বাই এত রেজুলেশন একটা ছবি আপলোড করেন। যেমন এখানে লিখছে ম্যাক্সিমাম সাইজ 2 MB, 2 মেগাবাইটের বেশি সাইজ হওয়া যাবে না। কতগুলোর ক্ষেত্রে লেখা থাকে যে 200 পিক্সেল ইন্টু 400 পিক্সেলের বেশি হওয়া যাবে না, সেই পিক্সেলগুলো ক্রপ টুলের মাধ্যমে করা যেতে পারে। তাহলে এটা কিভাবে, এটা দেওয়া আছে প্রিসেট, প্রিসেটের মধ্যে আবার এখানে কয়েকটা ভাগ আছে, এখানে একটা লাইন, এখানে একটা লাইন। এই প্রথমকার যেটা দেখতেছি এটা হচ্ছে রেশিও ভিত্তিক প্রিসেট করা, রেশিও ভিত্তিক প্রিসেট করা অর্থাৎ অনুপাত ভিত্তিক, আর এটা হচ্ছে পিক্সেল ভিত্তিক। যেমন এই ইমেজটার ক্ষেত্রে আমি 1:1 করতে যাচ্ছি, ওকে করলে আপনার এটা 1:1 হয়ে গেছে। আপনি যদি ছোট বড় করেন তাও দেখেন এটা সবসময় 1:1ই থাকতেছে। সিমিলার এখান থেকে যদি আপনি 16:9, বর্তমান যেটাকে বলা হয় এইচডি ফরম্যাট, সেটার অনুপাত হচ্ছে 16:9, তাহলে সে অনুপাতে সে ক্রপ করবে। আপনি চাইলেও অন্য অনুপাত করতে পারতেছেন না। এটা হচ্ছে নির্দিষ্ট কোনো অনুপাত করার জন্য, নির্দিষ্ট কোনো অনুপাত করার জন্য। এগুলা প্রিসেট পূর্বে থেকেই কিছু সাইজ যেগুলো বেশি ব্যবহার হয় সেটা তারা লিখে রাখছে। আর যদি আমরা এখন নিচ থেকে করতে চাই, এখানে দুটো অপশন আছে উপরে, রেশিও, একটা হোয়াইট হাইট রেজুলেশন। আপনি কত রেজুলেশনে করতে যাচ্ছেন? আমি রেজুলেশন দিয়ে করতে যাচ্ছি 220 গুণন করতে যাচ্ছি, মানে 200, কিন্তু 200 ইন্টু 300 রেজুলেশন করতে যাচ্ছি। যেহেতু রেজুলেশন ভিত্তিক করব, এখান থেকে রেজুলেশন কত রেজুলেশন করতে যাচ্ছি আমি, তাহলে 200 ইন্টু, এটা ইঞ্চিতে হয়েছে, আমরা পিক্সেলে করতে যাচ্ছি। আইএনটা হচ্ছে ইঞ্চি, পিএক্সটা হচ্ছে পিক্সেল, তাহলে 200 ইন্টু 400 পিএক্স, আর এটা দিয়ে দিই 72। তাহলে দেখেন সেই রেজুলেশনটাই কিন্তু আমার এখানে নিয়ে নিছে। তাহলে নির্দিষ্ট কোনো রেজুলেশন যদি আপনি করতে চান, সেই রেজুলেশনটা আপনি এখান থেকে লিখে করা যেতে পারে। যতটুক রেজুলেশন ততটুক আপনি নিতে পারেন। এখান থেকে এতটুকুই, আর ক্লিয়ার করলে সামনের ডাটাগুলো সবগুলোই ক্লিয়ার হয়ে যাবে। আর এইখানে এই দিক থেকে যদি আসেন, এটা হচ্ছে গ্রিড কেমন দেখতে আপনি করবেন। যেমন এখানে দেখেন লাইন লাইন করে দেখাচ্ছে, এই গ্রিডটা যদি আমি এখন অন্য একটা করে দিই গোল্ডেন রেশিও, তাহলে দেখেন ফরম্যাটটা গোল্ডেন রেশিও একটা লোগোর সূত্র। তো এখান থেকে যেমন আরেকটা করে দিচ্ছি রুল অফ থার্ড, তাহলে আরেক রকম, এটা হচ্ছে আপনার কাটার ক্ষেত্রে সুবিধা করে যে বিভিন্ন রকম রেশিও বা অনুপাত অনুযায়ী বিভিন্ন লর উপর ভিত্তি করে এই লাইনগুলো দেওয়া হয়ে থাকে। তবে আপনারা গ্রিডই ব্যবহার করতে পারেন। আর এখান থেকে যদি আসি কতটুকু অপাসিটি থাকবে, এটার ডিটেলসে আসি। আমি যখন এটাতে ক্রপ করতেছি, ধরেন এটা আমি ক্রপ করতেছি, এই যে ক্রপ করার জন্য এখান থেকে টানলাম, দেখেন পিছনে এটা হালকা করে ব্ল্যাক হয়ে গেছে। এটা কতটুকু অপাসিটি রাখবেন? যদি 100% কমায় দেন তাহলে আরো দেখেন এটা আরো বেশি উজ্জ্বলতা পাচ্ছে। এটা বাড়াচ্ছি, কমে যাচ্ছে। তাহলে এই দিক থেকে সিম্পল ভাবে অপাসিটিটাই হলেই আপাতত এনাফ, কতটুকু দেখতে যাচ্ছেন। আর এখানে আরেকটা বিষয় হচ্ছে ডিলেট ক্রপ পিক্সেল, এই বিষয়টা একটু গুরুত্বপূর্ণ। এটার ক্ষেত্রে আমরা আসি, এটা অনেকটা আমাদের ক্লিপিং মাস্কের মতো কাজ করে থাকে। যেমন এটার ক্ষেত্রে আপনাকে একটা মাস্ট বি কপি থাকতে হবে, সরাসরি ব্যাকগ্রাউন্ডের রিমুভের মধ্যে এটা সরাসরি কাজ করবে না। যেমন প্রথমত ডিলেট ক্রপ পিক্সেলটা আমি তুলে দেইনি, এটাকে আমি এই পাশ থেকে এই পাশে ছোট করে নিলাম, ওকে। যদি আমি এবার উপরের লেয়ারটাকে কন্ট্রোল টি করি, দেখেন ইমেজটাকে মুভমেন্ট করা যাচ্ছে। আপনি ক্রপ করার পরেও ইমেজটাকে মুভ করতে পারতেছেন। যদি আমি ভুল করে একটু বেশি কেটে গেছে, এপাশে একটু আমার ফাঁকা কম রাখতে হবে, আমি ভুল করার পরেও ইমেজটাকে মুভমেন্ট করতে পারতেছি। তার মানে ভুল করার পরেও আপনি মুভমেন্ট এই সরানোগুলো পারবেন। কিন্তু এবার যদি আমি ওই ক্রপ পিক্সেলটা তুলে দিই, তাহলে এই কাজটা আপনি করতে পারবেন না। আর এটাকে নিলাম, যতটুকু আপনি ক্রপ করছেন ওইভাবেই থেকে যাবে, অর্থাৎ সাইডের পিক্সেলগুলো সব ক্রপ করে ফেলতেছে। এবার যদি কন্ট্রোল টি দিই, দেখেন পুরো ইমেজটাই সরতেছে এবার। তাহলে আমার মনে হয় যে ডিলেট ক্রপ পিক্সেল না তুলে দিয়েই কাজ করা ভালো। সেক্ষেত্রে আপনি ইচ্ছা মতো মুভ করে নিতে পারতেছেন। তাহলে ক্রপের দিক থেকে পরে একটু, আচ্ছা পাসপোর্ট সাইজের আপনি যদি সরাসরি ছবি তুলতে চান, তো পাসপোর্ট সাইজের ছবির ক্ষেত্রে কত ব্যবহার করা হয় সেই রেজুলেশনটা জানতে হবে। তাহলে গুগলে আমরা সার্চ করি পিএস পাসপোর্ট সাইজ ইমেজ পিক্সেল। তো এখানে পাসপোর্ট সাইজের জন্য যেটা শো করাচ্ছে 200, সরি
25/35 মিলিমিটার, বা এখান থেকে আরো একটা আসছে, কয়েকটা সাইজ দেখাচ্ছে, তাহলে 3.5 সেন্টিমিটার বাই 4.5 সেন্টিমিটার। তাহলে যদি এটা সেন্টিমিটারে আপনি করতে চান এটার ক্ষেত্রে, তাহলে এখান থেকে আমরা রেজুলেশনে আসি। তাহলে কত কত সেন্টিমিটার ছিল, একটা ছিল 3.5 সেমি, 4.5 সেমি, তাহলে হচ্ছে 3.5 cm, 3.5 cm, আরেকটা হচ্ছে 4.5 cm। তাহলে পাসপোর্ট সাইজের জন্য যেটা আসে আপনার, সেটা আপনার চলে আসে। এটা এখন আপনি চাইলে মুভ করে নিতে পারেন, যে পাসপোর্ট সাইজের জন্য যেরকম রেজুলেশনটা হয় সেটা চলে আসে আপনার। সিম্পল, যত সেমি, এটা আবার কান্ট্রি ভিত্তিক কিছু কিছু ক্ষেত্রে মনে হয় চেঞ্জও হয়। পাসপোর্টের জন্য এটা চলে আসে, খুবই সিম্পল। এবার আমি পরের টুলটার ক্ষেত্রে যাচ্ছি। পরেরটা হচ্ছে পার্সপেক্টিভ ক্রপ টুল। পার্সপেক্টিভ ক্রপ টুল সাধারণত কোনো কিছু ইমেজ থেকে বের করে নিয়ে আসার জন্য ব্যবহার করা হয় থাকে। আপনারা অনেকেই ফ্রেমের মধ্যে কাজ করছে আমরা, তো পার্সপেক্টিভ ইমেজের জন্য কয়েকটা ইমেজ আমি এক্সাম্পল ইমেজ ওপেন করতেছি। ভাই নয়েজ, ভাই আপনার কাছ থেকে নয়েজ হচ্ছে, ওখান থেকে নয়েজ হচ্ছে। ওকে, থ্যাংক ইউ। পাসপোর্ট সাইজের এখানে আমি গুগলে যেটা সার্চ করলাম, এই ক্ষেত্রে গুগলে দেওয়া আছে যে 3.5 সেন্টিমিটার বাই 4.5 সেন্টিমিটার। তো আমাদের লোকালে কে কত ব্যবহার করতেছে আমি নিশ্চিত না, গুগলে এই সাইজটা আসছে। ওকে, এবার আসি এখান থেকে পার্সপেক্টিভ ক্রপ টুলের ক্ষেত্রে। পার্সপেক্টিভ ক্রপ টুল হচ্ছে কোনো কিছু বাঁকানো ইমেজ থেকে বের করে নিয়ে আসার জন্য। যেমন অনেক স্ক্যানার হয়, আপনি মোবাইল দিয়ে ছবি তুললেন, ওখান থেকে স্ক্যানারের কাজটা এখান থেকেই করা যেতে পারে। এক্সাম্পল স্বরূপ সরাসরি আমরা কাজের কিছু এক্সাম্পল দেখি, তাহলে আমাদের বোঝার জন্য আরো সুবিধা হবে। যেমন এটা, তারপরে দুইটা ইমেজ ওপেন করি, এটা দুইটা ইমেজ একসঙ্গে ওপেন করলাম। গতকাল যেমন আমরা ফ্রেমের মধ্যে বাঁকানো ভাবে ছবি বসাইছিলাম, ঠিক একইভাবে এই পার্সপেক্টিভ ক্রপ টুল আপনার বাঁকানো কোনো অ্যাঙ্গেলে কোনো ছবি থেকে সেই ছবিটাকে বের করে নিয়ে আসতে সাহায্য করবে আপনাকে পার্সপেক্টিভ ক্রপ টুল। যেমন এখানে পেইন্ট বা যেটা আমরা দেখতেছি এটা কিন্তু বাঁকানো হারে আছে, এটাকে আপনি চাইলে একবারে সোজা করে নিতে পারবেন। তাহলে কিভাবে, যেমন এখানে একটা পয়েন্টারে ক্লিক করলাম, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এটা ক্লিক করে করে কাজ করতে হচ্ছে। আর দেখেন এবার আমরা কর্নারগুলো মিলাই, একবার এটা জুম করলাম, এখান থেকে এই কর্নারটা মিলাচ্ছি, এখান থেকে এটা, এখান থেকে এটা। আচ্ছা আমি কিভাবে জুম করতেছি বর্তমান কে বলতে পারবেন? জুম করার একটু সুবিধা আছে, দেখেন আমি যেখানে জুম করতে যাচ্ছি ওই কর্নারই চলে আসছে। আমি এইখানে নিয়ে যেতে চাচ্ছি, একবারে দেখেন এই জায়গাতে জুম হলো। যদি এই কর্নারে যেতে চাই, আচ্ছা এটা কিন্তু, আচ্ছা এটা কিন্তু, এটা দিয়ে, আচ্ছা হ্যাঁ বিজয় ভাই যেটা বলছে সেটা দেখেন, আপনাদের এতগুলো শর্টকাট শেখানোর কারণ কি, এক একটাতে এক একটা সুবিধা আসবে। আমি দেখাই, যেমন বললেন অল্টার চেপে, দেখেন আপনাকে এই কাজটা করতে কত সময় লাগতেছে। এই জায়গায় অল্টার একবার আমি আসতেছে, এখানে এখানে ওইটাও কাজ করতেছে না, অল্টার চেপে কাজ করতেছে না, বাদ দিলাম এটা। দেখেন অল্টার চেপে একবার ঘোরাচ্ছি, দুইবার ঘোরাচ্ছি, কতবার ঘোরাবো, তারপর এক জুমটা আসি। এটা মনে ভিতর থেকে কেউ বন্ধ করে দিছে নাকি? আচ্ছা আমার পিসিতে আরেকজন কাজ করে, তার সেটিং একরকম, আমার সেটিং একরকম। আচ্ছা সে দেখেন একবার, দুইবার, তিনবার, চারবার, পাঁচবার, ছয়বার মাউসের চাকা ঘুরাইলাম, তারপর এই জায়গায় আসলাম, তারপর আবার জুম 3 4 5 কতবার ঘুরাইতে হলো, অনেক বেশি সময় লেগে যাচ্ছে। আবার 1 2 3 4 5। আর যদি কন্ট্রোল প্লাস মাইনাস দিয়ে করি, দেখেন 1 2 3 কোথায় থেকে কোথায় চলে যাচ্ছে ঠিক না। এবার আমি যেভাবে করতেছি কন্ট্রোল স্পেস বাটন ধরে জুম করতে, ঠিক এই পয়েন্টারটা আমার জুম করার মতন। কন্ট্রোল স্পেস, দেখেন এই পয়েন্টারটা চলে আসছে, ঠিক এই পয়েন্টারটা আমার জুম করার প্রয়োজন, কন্ট্রোল স্পেস এই জায়গায়। কত দ্রুত আমরা এইভাবে জুম করতে পারতেছি। কাজের ক্ষেত্রে দেখবেন এক এক সময় এক একটা জুম আপনার বেশি পারফেক্ট ভাবে কাজ করবে। তাহলে এখানে যে জুমটা করতেছিলাম সেটা হচ্ছে কন্ট্রোল এবং স্পেস বাটন চেপে ধরে করতেছিলাম। আমার এখানে জির এখানে জুম করা প্রয়োজন, দেখেন একবারে জির এখানে জুম। আমার এস এর এখানে জুম করা দরকার, একবারে এস এর এখানে জুম। তাহলে এই জুমটা আপনার সবচেয়ে বেশি পারফেক্ট জুম। কন্ট্রোল মাউসের চাকা দিয়ে ঘুরাইতে 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 দিন শেষ। তাহলে যেখানে পার্সপেক্টিভে ছিলাম, পার্সপেক্টিভে এসে কর্নারগুলো পয়েন্টার বাই পয়েন্টার কর্নার মিলাইলাম। আমি এখানে জুম করার প্রয়োজন, একবার এখানে জুম, জায়গা মতো বসাইলাম। ঠিক এখানে জুম করার প্রয়োজন, একবারেই। পরগুলো সেম। এবার জাস্ট ওকে করলে দেখবেন এখান থেকে ইমেজটা বের হয়ে চলে আসছে। তাহলে আগে ছিল এটা আমার বাঁকানো, এখন এটা
সোজাসুজি। ঠিক মোবাইল থেকে যদি কেউ স্ক্যান ভোটার আইডি কার্ড এই ছবিগুলো তুলতে চাচ্ছেন, সামনে অ্যাকাউন্ট খুলতে আমাদের ভোটার আইডি কার্ড প্রচুর হারা লাগবে, স্ক্যানার না থাকলে আপনি সাইড থেকে একটু বাঁকানো ছবিটা হয়ে গেছে, তাহলে খুব সহজে এখান থেকে কিন্তু ছবিটা ভালো করে নিতে পারতেছেন আপনি। ঠিক একইভাবে দেয়ালে আমাদের এটা বাঁকানো ছবিটা আছে, এটা আমরা পার্সপেক্টিভ ক্রপ টুল দিয়ে বের করে নিয়ে আসতে পারি। এটা কর্নার ঠিক আছে, এটাও কর্নার মিলে দিন, এটা পরে জুম করে ঠিক করাটা বেশি পারফেক্ট। এই থেকে একটু আলাদা চলে গেছে এখান থেকে এটা। এবার ওকে করলো, এই ইমেজটা কর্নার গুলো রাউন্ড হলে এটা আপনার সরাসরি রাউন্ডেড কর্নার হিসেবে নেয় না, এরকম অপশনও এখানে সরাসরি আপনার নেই, আপনাকে এই কর্নার ভিত্তিকই করতে হবে, যে উপর থেকে আমরা রাউন্ড করব এই অপশনটা ফটোশপে নেই। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এই কাজের জন্য সাধারণত পার্সপেক্টিভ ক্রপ টুল ব্যবহার করা যেতে পারে। আর উপরের যে অপশনগুলো দেখলাম সবগুলোই আগের মতোই। তারপরে আসে এখান থেকে স্লাইস টুল কি কাজ করে। স্লাইস টুল সাধারণত বড় বড় বা স্লাইস সিলেক্ট টুল এই দুটো টুল কি কাজ করে থাকে, এই টুলগুলো যাক দেখাই। এই টুলগুলো সাধারণত বড় বড় ভাই মোস্তাসিম ভাই আপনার এখান থেকে নয়েজ হচ্ছে। সাধারণত বড় বড় পেজের ক্ষেত্রে এই টুলগুলো ব্যবহার করা হয়ে থাকে স্লাইস টুলের ক্ষেত্রে। যেমন বড় বড় পেজ বলতে কোন পেজটা, যেমন ধরে নিলাম যে আপনি একটা ওয়েবসাইটের ডিজাইন করতেছেন, আপনি বড় একটা ওয়েবসাইট কোনটা দেব এখান থেকে, ধরে নিলাম যে আপনি একটা ওয়েবসাইটে ঢুকলাম শাটারস্টক, এই পেজটা দেখেন অনেক বড় লম্বা। এই ডিজাইনগুলো ওয়েব যে ডিজাইনগুলো করা হয় এটা কিন্তু আগে ফটোশপে করা হয়ে থাকে, তারপর ওয়েব ডিজাইনাররা কোডিং করে থাকে। যেমন এখানে যদি আসি, উপর থেকে লেখা আছে ইমেজ, ফুটেজ, টেমপ্লেট, মিউজিক, এই ধরনের ডিজাইনগুলো কিন্তু আপনার আগে ফটোশপে করা হয়, তারপর ডিজাইনাররা কপি করে। ঠিক অনেক বড় একটা পেজ আপনি ডিজাইন করছেন, বায়ারকে দেখাতে চাচ্ছেন যে কন্টেন্ট, হোম পেজ বা ইমেজ, ফটো, এগুলো আমার দেখতে ডিজাইনটা কেমন হলো, বায়ারকে আপনি এই এতটুকু অংশ দেখাইতে চাচ্ছেন আপনার বড় একটা পেজের, বা এই যে এটাকে হেডার অপশনটা আপনি দেখাতে যাচ্ছেন, ইমেজ, ফুটেজ এতটুকু অংশ দেখাতে যাচ্ছেন। তো সেদিক থেকে আমি একটা ইমেজ ধরে নিই, ফেসবুকের এই ইমেজটা এক্সাম্পল স্বরূপ। এত বড় পেজ থেকে আপনি বায়ারকে বলতে যাচ্ছেন দেখেন যে আমার ক্রিয়েটিভ মার্কেটিং ডিজাইনটা কেমন হলো, তো আপনি কিভাবে দেখাবেন। এই থেকে যদি আসে, আমরা কি এইভাবে ক্রপ করে দেখাবো, এখান থেকে রেশিওটা ক্লিয়ার করে দিই, এখান থেকে এইভাবে টেনে হালকা করে কাটলাম, তারপরে এখান থেকে কাটলাম, এভাবে কেটে ওকে করলাম, তারপর ক্রিয়েটিভ এজেন্সিকে সেভ করে তারপর বায়ারকে দেখাইলাম। এভাবে বারবার বিভিন্ন অংশ বায়ারকে দেখানো অনেক ঝামেলাপূর্ণ না, একবার আমি ফেস দেখাচ্ছি, একবার লোগো দেখাচ্ছি, কোনটা কি রকম হলো। এই বড় ধরনের কাজগুলো আপনার বায়ারকে কিছু কিছু অংশ কেটে কেটে দেখানোর প্রয়োজন পড়ে। ঠিক আপনি যদি ইমেজকে কোনো অংশ হালকা হালকা ছোট ছোট করে সেভ করতে চান, সেক্ষেত্রে এই স্লাইস টুলটা ব্যবহার করা হয়ে থাকে। তাহলে স্লাইসের আসি, এখান থেকে আমি চাচ্ছি শুধুমাত্র ক্রিয়েটিভ মার্কেটিং এজেন্সি, এটা আমি ফটো হিসেবে এক্সপোর্ট করব। তাহলে এতটুকু অংশ সিলেক্ট করলাম, এটা ইলাস্ট্রেটরও আছে, এতটুকু অংশ সিলেক্ট করলাম, তাহলে এতটুকু অংশই আপনি এখন এক্সপোর্ট করতে পারবেন। তাহলে এটা করার জন্য ফাইল, এটা মাস্ট বি সেভ ফর ওয়েবে যেতে হবে, সেভ ফর ওয়েব। দেখেন তাহলে আমার ক্রিয়েটিভ মার্কেটিং এই জিনিসটা মার্কিং হয়ে গেছে, শুধুমাত্র এতটুকু অংশই আমার সেভ হবে। এটা জুম আউট করে নিলাম, আপনি চাইলে এখান থেকে জুম ইন জুম আউট, তাহলে ক্রিয়েটিভ মার্কেটিং এজেন্সি এই অংশটুকুই শুধু আমার এক্সপোর্ট হবে। এটা দেখেন এক্সপোর্ট করার সময় এখান থেকে সেভ, নিচ থেকে আরেকটা অপশন পাচ্ছেন অনেকগুলো, এখানে লেখা আছে অল স্লাইস, তার মানে আপনার ক্রিয়েটিভ মার্কেটিং, বাইরের মডেল সবগুলো আলাদা আলাদা খন্ড খন্ড ভাবে হবে। শুধুমাত্র সিলেক্টেড অংশটুকু এক্সপোর্ট করার জন্য অল স্লাইস থেকে এখান থেকে সিলেক্টেড স্লাইস করে দিলাম, তাহলে ক্রিয়েটিভ মার্কেটিং এজেন্সি এতটুকুই এক্সপোর্ট হবে। ডেস্কটপ সেভ। এবার যদি আমি জুম আউট করি, এটা ইমেজ নামে অটোমেটেড ফোল্ডার তৈরি করে, শুধুমাত্র দেখেন ততটুকু অংশই আমার এক্সপোর্ট হয়ে গেছে। তাহলে বিশাল বড় পেজ নিয়ে যখন কাজ করবেন, নির্দিষ্ট কোনো অংশ এক্সপোর্ট করার জন্য এটা ব্যবহার করা যেতে পারে। আপনি চাইলে একসঙ্গে অনেকগুলো এক্সপোর্ট করতে পারবেন, যেমন এখানে আবার একটা স্লাইস সিলেক্ট করলাম, বা আমি লোগোটাকে করতে যাচ্ছি, এই লোগোটাকে হালকা একটা এক্সপোর্ট করলাম, এভাবে পয়েন্টার এগুলো আপনি একসঙ্গে এক্সপোর্ট করা যেতে পারে। স্টার্টকে আমি এক্সপোর্ট করতে যাচ্ছি, যদি ফাইল, সেভ ফর ওয়েব, একসঙ্গে অনেকগুলোকে এক্সপোর্ট করার জন্য। তাহলে জুম আউট যদি করি, তাহলে এটা একটা, এই লোগোটা একটা, এই যে হাইলাইট হয়ে যাচ্ছে এটা একটা, আপনি একসাথেও এক্সপোর্ট করতে পারবেন। কিভাবে? সেভ, এখান থেকে দেখেন
অল স্লাইস, তার মানে সবগুলো আপনার এক্সপোর্ট হবে। যেহেতু এটা অটোমেটেড ফোল্ডার তৈরি করে, অলরেডি ইমেজ নামে একটা ফোল্ডার তৈরি করছে এর ভিতরে দিই সেভ। এবার দেখেন ক্রিয়েটিভ মার্কেটিং একটা স্লাইড হিসাবে এক্সপোর্ট হবে, ব্র্যান্ড লোগো একটা হবে, স্টারটা একটা হবে, আর বাকি বাদগুলো আবার আরেকভাবে হবে। তাহলে যদি এবার ইমেজ ফোল্ডারের ভিতরে আসি, এখান থেকে ওপেন, তো দেখেন ক্রিয়েটিভ মার্কেটিংটা এটা একটা আলাদাভাবে এক্সপোর্ট হয়েছে। আমরা লোগোকে এক্সপোর্ট করছিলাম, এই যে লোগো আলাদাভাবে আসছে, স্টার্ট নাওকে করছিলাম, স্টার্ট নাওকে আলাদাভাবে আসছে, আর বাকি বাদ পয়েন্টারগুলো আলাদা আলাদা করে সিলেক্ট ছিল, ওই জন্য এগুলো আসছে। তাহলে এখান থেকে সুবিধা হচ্ছে স্লাইস টুল থেকে আপনি ইমেজের নির্দিষ্ট কোনো অংশ কেটে কেটে এক্সপোর্ট করা যেতে পারে। আর পরে যেটা আসতেছে এটা হচ্ছে স্লাইস সিলেক্টেড টুল। এটা কাজ করবে আপনার এটাকে মডিফাই করা। যেমন এজেন্সি আমার এখন আর লাগবে না, তো এজেন্সিকে ধরে উপর দিকে টেনে দিলাম। এটা মডিফাই করার জন্য আপনার স্লাইস সিলেক্টেড টুল ব্যবহার করা যেতে পারে। জাস্ট এটা বাড়ানো দরকার, বাড়ানো কমানো। এই স্লাইস নিয়ে করতে গেলে স্লাইস নিয়েও আরো অনেক ডিটেলস আছে। স্লাইসের উপর যে রাইট বাটন ক্লিক করেন, দেখেন এখানে আবার অপশন, একটা অপশনের ভিতর ফের আরো একটার পর একটা, এটার ভিতর যাবেন, এটার ডিভাইডের ভিতর ফের আবার আরেকটা, এটার ভিতর আবার ধরতে গেলে আরো অনেকগুলো। ওটাতে আমি যাচ্ছি না, তো একটাতে যাচ্ছি, প্রত্যেকটার অনেক বেশি ডিটেলস। যদি ডিভাইড স্লাইস চান আপনি কিন্তু হরিজন্টাল ভার্টিক্যাল সেভাবেও ডিভাইড করতে পারবেন, এটা ততটা প্রয়োজন পড়ে না, তবে টুল জানা থাকলে কাজ করতে দ্রুততা আসে। ডিভাইড স্লাইস আপনি চাচ্ছেন এটাকে আবার হরিজন্টাল ভার্টিক্যাল ভাবে ভাগ করবেন, সেটাও করতে পারবেন হরিজন্টাল ভাবে। এই যেমন হরিজন্টাল ভার্টিক্যাল, সব জায়গায় হরিজন্টাল ভার্টিক্যাল, এখানে আপনি 5টা আপনি হরিজন্টাল বরাবর নিতে চাচ্ছেন, তাহলে দেখেন 1 2 3 4 5টা। আপনি ভার্টিক্যাল বরাবর চাচ্ছেন যে 4টা, তাহলে দেখেন 4টা। ঠিক এইভাবে দেখেন কত পারফেক্ট ভাবে সে কাজগুলো করলো, এই জায়গায় সমানভাবে পুরো পেজটাকে ভাগ করলো। আপনি এইভাবেও যদি হয় খন্ড খন্ড আকারে ভাগ করবেন, খন্ড খন্ড আকারেও এইভাবেও ভাগ করা যেতে পারে। এদিকে আর ডিটেলসে যাচ্ছি না, তো এতটুকুই আপনাদের। তাহলে কোনো কিছু নির্দিষ্ট কোনো অংশ এক্সপোর্ট করার জন্য এইভাবে এক্সপোর্ট করা যেতে পারে। এই ছিল আমাদের ক্রপ টুল বা ইমেজ রিসাইজ। এখন বায়ার আপনাকে বলতে পারে আমার রেজুলেশন হচ্ছে 300x300, আপনি আমাকে 200x200 করে দেন, সেটা আপনি ক্রপ টুলের মাধ্যমে করতে পারতেছেন। রিসাইজ নিয়েও আপনার অনেক কাজ পাওয়া যায়। পরে আসি ইমেজ রিসাইজ থেকে কারো কোনো প্রশ্ন, অর্থাৎ ক্রপ টুল বা যে কয়েকটা টুল দেখাইলাম থাকলে বলতে পারেন। এবার আসি ব্রাশ টুল। ব্রাশ টুল আপনার অন্যতম একটা টুল, ফটোশপের অন্যতম একটা টুল। এমনকি ব্রাশ টুলেরও এখানে একটা লগ আছে, আপনাদের দেখাইছিলাম হয়তো, এই যে এখান থেকে ব্রাশ টুলেরও একটা কিন্তু লগ আছে, এই জন্য দিক থেকেও বোঝা যায় যে ব্রাশ টুল অন্যতম একটা টুল। ব্রাশ টুলের শর্টকাট হচ্ছে আপনার কন্ট্রোল বি না, শুধুমাত্র বি। ব্রাশ টুলের শর্টকাট হচ্ছে বি, বিতে হচ্ছে ব্রাশ। ব্রাশ ক্রিয়েট করা, তারপরে হচ্ছে অনেক ব্রাশ অনেকভাবে ক্রিয়েট করা যায়। তো ব্রাশের দিক থেকে এখানে আমরা যতটুকু দেখা যায় বা খুব গুরুত্বপূর্ণ সেই দিক থেকে আসে। ব্রাশ টুলের শর্টকাট বি। এখান থেকে দেখেন ব্রাশ টুল, আমি ডিফল্ট যেমন থাকে তেমনটাই করে নিই। ওকে, উপরে এখানে আমি রেড কালার অ্যাপ্লাই করলাম, আর ওইখানে একটা লেয়ার নিলাম। সাধারণত আপনার ব্রাশ টুল ফরগ্রাউন্ড কালারকে ফ্লো করে, যেমন উপরে দেখেন রেড কালার। এবার যদি আমি এখানে একটা বৃত্ত আসছে, বৃত্ত ছোট বড় করে আপনারা জানেন, থার্ড ব্র্যাকেট বা সেকেন্ড ব্র্যাকেট যেটাই বলেন, এক পাশে চাপলে ছোট হচ্ছে, আরেক পাশে বড় হচ্ছে। আর যদি অল্টার চাপি, এভাবে করাটা আরো বেশি ভালো। কেন ভালো? আমি যদি অল্টার চেপে মাউসের ডান বাটন চাপে ক্লিক করি, তাহলে একটা দেখেন লাল কালারটা ছড়িয়ে পড়ছে। সাধারণত এটা কতটা এলাকা জুড়ে ইফেক্ট করবে সেটাই শো করাচ্ছে লাল কালার দিয়ে। এইভাবেও ছোট বড় করতে পারেন, এইভাবেও করতে পারেন, তবে আমাকে পার্সোনালি ভালো লাগে অল্টার চেপে এভাবে ছোট বড় করতে। থার্ড ব্র্যাকেট কতবারই বা বাটন চাপবেন এই দিক থেকে এটা। তাহলে সাধারণত উপরের কালারটাকে ফ্লো করে। এবার যদি আমি ব্রাশ করি, তাহলে দেখেন উপরের কালারটা, এখানে যদি আমি এখন ব্লু কালার করে দিই, তাহলে আমার এটা উপরের ব্লু কালার। যে কালারটা থাকতেছে দিচ্ছেন আপনি সেই কালারটা। ব্রাশ বলতে আমাদের রিয়েল লাইফে যে আর্ট করার জন্য যে ব্রাশগুলো ব্যবহার করা হয়, ঠিক সেটার মতো করেই কিন্তু এটা কাজ করে থাকে। আমি ব্রাশের উপরের ডিটেলসটা আসি, তারপর আমরা ব্রাশ দিয়ে ছোট্টখাটো ডিজাইন করার জন্য আমরা যাব। উপর থেকে ব্রাশের যদি আমরা আসি, প্রথম থেকে এখান থেকে শুরু করি। এটা হচ্ছে সাইজ, অর্থাৎ ব্রাশের সাইজ কত বড়, যেটা আমরা এই যে বড় ছোট করতেছি ওই একই জিনিস। এখান থেকে এটা হচ্ছে সাইজ। তারপরেটা আসতেছে হার্ডনেস। হার্ডনেসটা হচ্ছে কোনটা, কতটা আশেপাশে কালারটা সরাচ্ছে। যদি এবার ব্রাশের ক্ষেত্রে আসি, ব্রাশের ক্ষেত্রে এটা হার্ডনেস আপনার দেয়া আছে 0%।
আর হার্ডনেস যদি এবার 100 করে দিই, তাহলে এবার দেখেন কালারটা যেমন এটা ছড়ায় যাচ্ছে ফেদারের মতো, ওই যেটা ছড়াবেন একবারই হার্ড। তাহলে আপনি এখানে হার্ডনেস যতটুকু রাখবেন, যত হার্ডনেস 0 থাকবে তত কালারটা ছড়াবে, আর যত হার্ড করবেন তত কালারটা কম ছড়াবে। 50% রাখছি, এবার দেখেন কালারটা কম ছড়াচ্ছে, এটা বেশি ছড়াইছে, এটা কম ছড়াইছে, এটা হালকা করে। তো যত বেশি হার্ডনেস তত বেশি কালারগুলো আপনার ছড়াবে। তারপরে যেটা আছে এখান থেকে আসি, এটা হচ্ছে আপনার অ্যাঙ্গেল। অ্যাঙ্গেলটাতে একটু পরে আসতেছে ভিতর থেকে। আর এগুলো হচ্ছে ব্রাশের প্রিসেট। আমি রেস্ট করে নিই, কেননা আপনারা এতটা পাবেন না, যেমনটা থাকবে আপনাদের ঠিক তেমনটাই করে নিই। রেস্ট, ওকে ওকে, ঠিক আপনারা এমনটাই পাবেন। এখানে কিছু নিচের যে ঘর ঘর করে এগুলো দেখতেছি, এগুলোকে বলা হচ্ছে ব্রাশের প্রিসেট, অর্থাৎ ফটোশপ কর্তৃক এই ব্রাশগুলো দিয়ে দিছে। যেমন আপনাকে হার্ডনেস, এটা ক্লিক করলে দেখেন একবারে হার্ড হয়ে যাচ্ছে, আর তারপরটা যদি ক্লিক করি এটা দেখেন একবারে সফট হয়ে যাচ্ছে। ওই কাজগুলোই এখানে সহজে সেটিং করে দেওয়া হয়েছে। যদি আসি এখান থেকে, ওই কাজগুলো সহজে সেটিং করে দেওয়া হয়েছে। আর নিচের এগুলোকে আমি বড় করে দেখতে পারবো, বড় করে দিই এখান থেকে লার্জ থাম্বনেল। তো দেখেন আমাদের যে রিয়েল লাইফে ব্রাশগুলো থাকে, কোনোটা চিকন, কোনোটা ছড়ানো, কোনোটা মোটা, এই ব্রাশগুলোই এখানে শো করাচ্ছে। এই ব্রাশটা দিয়ে যদি আমরা ব্রাশ করি, তাহলে ঠিক ওই ব্রাশটা যেভাবে ব্রাশ করতো ঠিক ওইটার মতোই আচরণ করতেছে। এখান থেকে দিলে ওই ব্রাশটার মতোই আচরণ করতেছে। যদি চিকন এটা দেন, তাহলে এই ধরনের ব্রাশ দিয়ে যেভাবে হতো, ঠিক যে ধরনের কালার হতো, ওই ব্রাশ দিয়ে রিয়েল লাইফে ঠিক ওইটার মতোই আচরণ করতেছে। তাহলে এখান থেকে কাজের ক্ষেত্রে বিভিন্ন ধরনের ব্রাশ আপনি সিলেক্ট করতে পারেন, কোনটা কি ধরনের। যেমন এটা পাতার ছবি দেখাচ্ছে, এটা আপনার পাতার মতো ব্রাশ ক্রিয়েট করতেছে, তাহলে পাতার মতো ব্রাশ ক্রিয়েট করতেছে। অনেক রকম ব্রাশ দেওয়া আছে এখানে, এই ব্রাশগুলো আপনি সিলেক্ট করে করে কাজ করতে পারেন। ব্রাশগুলো ছোট করি, এখান থেকে স্মল স্মল লিস্ট লাগবে না, স্মল থাম্বনেল, ওকে। এখান থেকে এবার আমরা আসি যে ব্রাশের কিছু প্রকারভেদের দিক থেকে আসি। ব্রাশের প্রকারভেদের দিক থেকে আসেন, এখানে আপনার যেমন একটা দেখাচ্ছে ক্যালিওগ্রাফিক ব্রাশ নামে এখানে একটা অপশন আছে, ক্যালিওগ্রাফিক ব্রাশ। ক্যালিওগ্রাফিক ব্রাশ কোনটাকে বলা হয় থাকে, সাধারণত আপনি কোনো টেক্সট লিখতে যাচ্ছেন, লেখা লিখতে যাচ্ছেন, এই ব্রাশগুলোকে বলা হয় ক্যালিওগ্রাফিক ব্রাশ। এক্সাম্পল স্বরূপ আমি যদি এখানে সার্চ করে থাকি বাংলা ক্যালিওগ্রাফি, বিএনজি বাংলা ক্যালিওগ্রাফি লিখে সার্চ করলাম, তো দেখেন বাংলায় আপনি ইমেজ থেকে কিছু কিছু পাবেন, যেমন ইফতার মাহফিল। ইফতার মাহফিল এটা হাত দিয়ে বা মাউস দিয়েও করা যাবে, তবে ট্যাবলেটও আছে, এটাও দেখাচ্ছি। ইফতার মাহফিল এগুলো কিন্তু আপনি ফন্টের মধ্যে পাবেন না, এটা ব্রাশ দিয়ে, যাদের হাতের লেখা ভালো আছে, ভালো লিখতে পারেন, তারা এই ব্রাশ দিয়ে ক্যালিওগ্রাফিক ব্রাশটা ব্যবহার করা হয়ে থাকে। তারপরে যে অতিথি পাখি, আরো যে অন্যান্য গুলো আছে, অভিনন্দন, যাদের হাতের স্টাইল লেখা ভালো আছে, এই ক্যালিওগ্রাফি ব্রাশ দিয়ে টেক্সটের যে কাজগুলো করা হয় সেগুলোকে বলা হয় ক্যালিওগ্রাফিক ব্রাশ। তো আমরা ক্যালিওগ্রাফিক ব্রাশের ক্ষেত্রে আসি, এখান থেকে ব্রাশ, যদি এগুলো ইলাস্ট্রেটর বেশি ভালো হয়, এখান থেকে আসলাম ক্যালিওগ্রাফিক ব্রাশ, ওকে করে যদি দেই, তো এই ব্রাশগুলো দিয়ে আপনার সাধারণত টেক্সটের লেখার জন্য এগুলো ব্যবহার করা হয়ে থাকে, এই কয়েকটা লেখার জন্য ব্যবহার করা হয়ে থাকে। আমরা যে কোনো একটা টাইপ করি, যদিও ট্যাবলেট দিয়ে এগুলো করার প্রয়োজন পড়ে। যদি আমরা এখানে আসি, এবার আরো এখানে মডিফাই করা যাবে, অন্যান্য ব্রাশগুলো আপনি ট্রাই করে দেখতে পারেন কোনটা কেমন হচ্ছে। টেক্সট জাতীয়গুলো আমি যদিও মাউস দিয়ে করতেছি, ট্যাবলেট দিয়ে করলে আরো সুবিধা হতো, ট্যাবলেটের বিষয়টাও আসতেছে একটু পরে। তো এই ধরনের টেক্সট জাতীয় ব্রাশগুলোর ক্ষেত্রে আপনার সাধারণত ক্যালিওগ্রাফিক ব্রাশগুলো ব্যবহার করা হয়ে থাকে। আর রেস্ট করে দিয়ে দিচ্ছে এটা, এটা রেস্ট আগের মতোই করে নিচ্ছে। তাহলে ক্যালিওগ্রাফিক ব্রাশ সাধারণত টাইপের কাজে ব্যবহার করা হয়ে থাকে। কেউ যদি পার্সোনালি এই ধরনের টেক্সটগুলোর কাজের ক্ষেত্রে আগ্রহী হয়ে থাকেন, সেক্ষেত্রে ইউটিউব চ্যানেলে বাংলা ক্যালিওগ্রাফি লিখে সার্চ করতে পারেন। তবে এই ক্যালিওগ্রাফিগুলো সাধারণত ফটোশপে করা হয় না, ফটোশপে করা যায় তবে ফটোশপে করা হয় না, এটা ইলাস্ট্রেটরেই মূলত তৈরি করা হয়ে থাকে। তো ইলাস্ট্রেটরের দিক থেকে আমরা একটু ট্রাই করব, ইলাস্ট্রেটরে মেইনলি ক্যালিওগ্রাফিটা করা হয়ে থাকে। এবার অপশন বারের দিক থেকে আরেকটু এবার ডিটেলসে আসি। তাহলে প্রথমে এটা হচ্ছে আপনার যাবতীয় ব্রাশ তৈরি, এই দিক থেকে আসতেছে ক্যালিওগ্রাফিক বা অন্যান্য ব্রাশগুলো সিলেক্ট করা। তারপরে আসতেছে মোড। মোড হচ্ছে ঠিক এটা একই রকম জিনিস, এখান থেকে ব্রাশটা সরাসরি অ্যাপ্লাই হবে। এখান থেকে যদি আপনি লাইটেন করে রাখেন এখান থেকে, তো লাইটেন ভাবে অ্যাপ্লাই হবে, ডার্কেন করে রাখলে এখান থেকে ডার্কেন করেই অ্যাপ্লাই হবে, যেভাবে যে মোড দিবেন সেই মোডে এখানে অ্যাপ্লাই হবে। একটু আগে যেটা দেখছিলাম ওই 27টা অপশন এগুলো পেয়ে যাচ্ছে। এরপর অপাসিটি আমরা জানি উজ্জ্বলতা, ট্রান্সপারেন্সি, এটা 100% অপাসিটি আছে। আমি যদি
50 করে দিই, এবার একটু কম শো করাচ্ছে, এটা হচ্ছে অপাসিটি। এটার ক্ষেত্রে আসি, এই দুটো বাটনের পরে একটু পরে আসতেছি, এটা হচ্ছে ফ্লো, এটা হচ্ছে অনেকটা ছড়ানো, আপনার কতটা ছড়াবে, কালারটা যদি একটু করি তুলনামূলক একটু ছড়িয়ে যাওয়ার বিষয়টা কমে থাকে, ফ্লোর বিষয়টা। আর আসি এবার এই বাটন আর এই বাটন, এই বাটনগুলোকে বলা হয় প্রেসার বাটন। যদি দেখেন অলওয়েজ ইউজ প্রেসার অফ অপাসিটি, এই প্রেসারটা কেমন, এটা সাধারণত আপনি মাউস দিয়ে এই প্রেসারটা ব্যবহার করতে পারবেন না, এই জন্য লাগবে আপনাকে গ্রাফিক ট্যাবলেট। গ্রাফিক ট্যাবলেট দেখতে কেমন, গ্রাফিক ট্যাবলেট লিখে সার্চ করলাম। আমরা যেমন কম্পিউটার মাউস কিবোর্ড লাগাই, ঠিক এগুলো আপনি কম্পিউটার ইউএসবি দিয়ে সেট করতে হয়। যেহেতু আমরা মাউস দিয়ে, আপনি আপনার হাতের লেখা হয়তো সুন্দর, কিন্তু আপনি মাউস দিয়ে হয়তো সুন্দরভাবে লিখতে পারবেন না, এই জন্য এগুলাকে বলা হয় গ্রাফিক ট্যাবলেট। এগুলোর মূল্য আপনার 4000 টাকা থেকে শুরু করে লাখ টাকার উপর। যেগুলোর ডিসপ্লে নেই ঠিক এই ধরনের গুলো, এগুলো আপনার 4000 টাকা 5000 টাকা এরকম প্রাইস। কলম দেওয়া হয়েছে আপনাকে, এখানে খাতার মতো করে আপনি টাইপ করবেন, এখানে আপনার লিখবেন, এখানে সরাসরি লেখাটা চলে আসবে। আর যেটা আপনার এই ধরনের ডিসপ্লেওয়ালা, ডিসপ্লে সরাসরি ডিসপ্লের মধ্যে লিখতে পারতেছেন, এগুলো আপনার প্রায় 55,000, যেটা দেওয়া আছে 60,000 এরকম প্রাইস টাইপের। ঠিক এই ট্যাবলেটগুলো যখন আপনি ব্যবহার করবেন, এটা অনেকটা হচ্ছে দাবে বা চাপে আমাদের খাতার মধ্যে লেখার জন্য। আমরা যখন খাতায় কলম দিয়ে একটু চাপ দিয়ে লিখি তখন কিন্তু লেখাটা একটু বেশি ব্ল্যাক হয়, যখন হালকা কম চাপ দিয়ে লিখি তখন লেখাটা একটু কম কালো হয়। ঠিক ওই কাজটা এটা। আপনি যদি এখানে এটা প্রেসার দিয়ে রাখেন, অন করে রাখেন, যখন আপনি আপনার ওই গ্রাফিক ট্যাবলেটের যে কলমটা আছে সেই কলমটা দিয়ে যখন বেশি চাপ দিয়ে লিখবেন তখন অপাসিটি বেশি হবে, যখন কম চাপ দিয়ে লিখবেন তখন অপাসিটি কম হবে। সিমিলার, এটা অন করে রাখলে আপনার যেটা ফ্লোর ক্ষেত্রে আছে, ফ্লোর ক্ষেত্রে ওইটাও। আচ্ছা, সবার কাছে কি সাউন্ড ঠিক আসতেছে না? আমার এখানে তো স্পিড ভালোই দেখাচ্ছে, আপনি কি ক্লিয়ার শুনতে পাচ্ছেন? ইন্টারনেট স্পিড একটু আগে সাউন্ড একটু থেমে থেমে কেটে কেটে আসে। আচ্ছা, একটু ওয়েট করুন, আমার এখানে বর্তমান এই যে 6-5 এমবি ইন্টারনেট স্পিড, কেটে আবার ঢুকতেছে। আমি এটা হওয়ার কথা না, 1 এমবি হলেই ভালোই ব্যবহার করা যায়, কিন্তু প্রায় 5 গুণ বেশি আছে। আমি কেটে আবার জাস্ট অন করতেছি, অনলি 30 সেকেন্ড। আচ্ছা, আমি আসলে ধীরেই বলি, কিন্তু আপনাদের জন্য একটু দ্রুত বলতে হচ্ছে, কারণ আপনাদের ব্যাচ শেষ হয়ে যেতে পারে, এই জন্যই। আমি মনে আমি মনে করছিলাম যে জাস্ট মনে হয় ক্লাস শুরু করলাম, রেকর্ডিং এ দেখি 52 মিনিট রেকর্ডিং হয়ে গেছে। মনে হচ্ছিল যে জাস্ট শুধু ক্লাস শুরু করলাম। আচ্ছা, তাহলে এখন কি কথা শোনা যাচ্ছে আগের থেকে? ওকে, আচ্ছা ঠিক আছে। তাহলে আসি, এটা ছিল আপনার প্রেসারের দিক থেকে। এখান থেকে যে প্রেসার, যে কতটুকু আপনি প্রেসার দিবেন আপনার গ্রাফিক ট্যাবলেটে, সেটার দিক থেকে এটা ব্যবহার করা হয়ে থাকে। এখানে আমরা আরো একটা বাটন দেখতে পাচ্ছি, এটা হচ্ছে অনেকটা ভেজা কাগজে আপনার রং শুষে নেওয়ার মতো। যেমন এখানে রেড কালার নিয়ে আমি এখানে ক্লিক করে ধরে আছি, দেখেন এটা কাগজটা আমার শুকনো কাগজ, যেটা কালারটা চুষে নিচ্ছে না। আর যদি ভেজা কাগজ হয়, রং তুলি দিয়ে রাখি, তাহলে কি হয়, হালকা করে কালারটা কিন্তু ছড়িয়ে পড়ে। ঠিক এই বাটনটা একই কাজ করে। এটা অন করে রাখলে, আমি যদি এখানে ক্লিক করে ধরে রাখি, তাহলে দেখেন কালারটা হালকা করে চারপাশে ছড়িয়ে পড়তেছে। আর যদি অফ করে রাখি, আমি ব্রাশ কিন্তু ছোট করে করিনি, দেখেন কালারটা যেভাবে আছে সেভাবেই। অন করলেই হালকা করে চারপাশ থেকে কালারটা ছড়িয়ে পড়তেছে, অর্থাৎ অনেকটা কালারটা শুষে নেওয়ার মতো, আপনার রং তুলি থেকে কাগজ থেকে কালারটা শুষে নিচ্ছে। এটাই অপশন। এই ছিল ওভারঅল ব্রাশের উপরের দিক থেকে আপনার অপশন বারগুলো। তো ব্রাশ দিয়ে আমরা প্রথমত ছোট্ট একটা ডিজাইনের দিক থেকে আপনারা ট্রাই করতে পারেন, আমি হালকা কিছু দেখাচ্ছি। তারপরে আসি অনলি একটু শুধু দেখেন, ব্রাশ টুলের দিক থেকে বাইরে থেকেও যেমন আমরা এবার কিভাবে ব্রাশ ক্রিয়েট করতে পারি, কিভাবে বাইরে থেকে ব্রাশ লোড করে নিয়ে আসতে পারি। এখানে যেমন ব্রাশগুলো দেওয়া আছে, আমরা কিন্তু নিজেরাও ব্রাশ ক্রিয়েট করতে পারি। যাই হোক, শুরুর দিকে আমাকে কেউ একজন ব্রাশ ক্রিয়েট সম্পর্কে বলছিলেন, আমরা একটু পরে ব্রাশ ক্রিয়েট নিয়ে আসি। আরেকটা জিনিস মিসিং করে গেছি, অ্যাঙ্গেল সম্পর্কে বলতে চাইছিলাম। এখান থেকে অ্যাঙ্গেল
আপনি ব্রাশের ডিটেলস একটা অপশন পাবেন উইন্ডো থেকে, দেখেন এখানে ব্রাশের একটা ট্যাব পেয়ে যাচ্ছেন। তো ঠিক আমরা ব্রাশের যে বিষয়গুলো দেখলাম ওই একই রকম জিনিস, সাইজ বাড়ানো কমানো। আর এখান থেকে যদি আসি অ্যাঙ্গেল আর একটা হচ্ছে রাউন্ডনেস, এই জিনিসটা মিসিং করে গেছিলাম। যেমন এটা আমার বৃত্তটা দেখেন, এটা পুরোটাই বৃত্ত, আমি যদি রাউন্ডনেস কতটুকু করব সেটার বিষয়টা আসতেছে এখান থেকে করা যেতে পারে। তো দেখেন এটা আমার রাউন্ডনেস কমে গেছে। আপনি আরো চ্যাপ্টা করতে যাচ্ছেন, আরো চ্যাপ্টা হার্ডনেস বাড়ায় দিলাম। এবার যদি কিছু এটার ক্ষেত্রে আরবি অক্ষর লিখতে সুবিধা হয়, যেমন আপনি আলিফ বা এই জাতীয় গুলো কিছু লিখতে চাচ্ছেন, সেগুলোর ক্ষেত্রে এটা একটু সুবিধা হতে পারে। তাহলে এটা আপনার ওই ব্রাশটাকে চিকন করা, রাউন্ডটা মোটা করা, চিকন করা, এটার ক্ষেত্রে আস্তে আস্তে রাউন্ডনেস। আরেকটা হচ্ছে অ্যাঙ্গেল। অ্যাঙ্গেলটা কোনটা, এটাকে দেখেন আমার চ্যাপ্টা হিসাবে আছে, এটাকে আমি খাড়া করতে যাচ্ছি। তো অ্যাঙ্গেল থেকে এটা ঘুরিয়ে দেন, তাহলে এটা দেখেন এই পাশ থেকে এটা আমার লম্বা হয়ে আসতেছে। তাহলে এটা হচ্ছে আপনার অ্যাঙ্গেলটা চেঞ্জ করার জন্য, ঘোরানোর জন্য, বাঁকানোর জন্য এটা। আর এটা হচ্ছে রাউন্ডনেস, কতটা আপনি ঘোরাচ্ছেন, ঠিক একটু আগে যেটা বললাম। আর এই ব্রাশের ডিটেলস অপশনগুলো আপনি এই ব্রাশ থেকে পেতে পারেন। এই ব্রাশগুলো আপনি নিজেও ক্রিয়েট করতে পারেন, আবার বাইরে থেকেও ব্রাশ ডাউনলোড করা যেতে পারে। বাইরে থেকে ব্রাশ ডাউনলোডের ক্ষেত্রে আসি, যেমন আমরা একটা ব্রাশ ডাউনলোডের জন্য আপনাদের একটা সাইট দিয়ে দিচ্ছি, সবচেয়ে ভালো ব্রাশ এখানে আপনি পাবেন, এটার উপরে ব্রাশের কোনো সাইট নেই। আমাদের গ্রুপের মধ্যে দুইটা লিংক পোস্ট করতেছি, এক একটা লিংক এক একটা কাজের জন্য আসবে। ব্রাশের জন্য দুটা লিংক, উপরের ব্রাশটা হচ্ছে বলতেছে উপরের লিংকটার ক্ষেত্রে প্রথমত আসে নিচের লিংকটা। আচ্ছা, উপরের লিংকটা কোনো কারণে নিচ্ছে না, উপরের লিংকটা হোয়াটসঅ্যাপে মনে পোস্ট করতে হবে, একটাই রাখলাম। আচ্ছা ঠিক আছে আপু, দিয়ে দিচ্ছি। তো এটা হচ্ছে প্রথমত হচ্ছে ব্রাশ ডাউনলোডের জন্য। এখানে দেখেন দেখি এই যে কত সুন্দর সুন্দর ব্রাশ দেওয়া আছে, যেমন আপনি পেইন্টিং জাতীয় কালারগুলো করতে যাচ্ছেন, অনেক ধরনের ব্রাশ দেওয়া আছে, হাজার হাজার ব্রাশ পাবেন আপনি। যেমন এখানে এই ব্রাশটা যদি আসেন, এই ব্রাশটা পেইন্ট কিভাবে এইভাবে কালারটা ছড়িয়ে পড়ার মতো করে ব্রাশটা তৈরি হবে। তারপরে যদি এই ব্রাশটা আসেন, এই ব্রাশগুলো আপনার পূর্বে থেকে ক্রিয়েট করে দেওয়া আছে এবং কি এটা ফ্রিতে ডাউনলোড করতে পারবেন। এই ব্রাশগুলো ডাউনলোড করেও আপনারা যারা আর্ট পছন্দ করেন এই আর্টের বিষয়গুলো করা যেতে পারে। আমি একটা ব্রাশ ডাউনলোড করে কিভাবে ইনস্টল করব সেটা দেখিয়ে দিচ্ছি। তো আমি চাচ্ছি যে একটা ফায়ার, আগুনের ব্রাশ তৈরি করব। এখান থেকে যদি আমি সার্চ করি ফায়ার, FAIR, ফায়ার বানান কি এমন করেই, এটাই সন্দেহ মনে হচ্ছিল, FIRE, ফায়ার লিখে সার্চ করলাম। তো ফায়ারে দেখেন আগুনের অনেকগুলো ব্রাশ চলে আসতেছে, যেমন এখানে যেগুলোর উপরে লেখা আছে প্রিমিয়াম, এটা আপনাকে কিনতে হবে, আর যেগুলো প্রিমিয়াম লেখা নেই সেটা হচ্ছে ফ্রিতে। ফ্রি ব্যবহার করি, যেমন এই ব্রাশটা দেখেন, এটা যখন আপনি ব্যবহার করবেন এই ব্রাশটা দেখবেন যে আগুনের মতো মনে হচ্ছে। ফ্রি ডাউনলোড। একটু ওয়েট করি, না হলে ক্লিক হেয়ার করে ডাউনলোড করব। আচ্ছা, ক্লিক হেয়ার করে ডাউনলোড করি। এটা অটোমেটেড ডাউনলোডের অপশন চলে আসে। আচ্ছা যাই হোক, আমার কোনো ক্রমে ডাউনলোডের অপশনটা আসতেছে না, আপনাদের আসবে, কোনো চিন্তা নেই। ডাউনলোড ক্লিক করলে ডাউনলোডের জন্য এখানে সরাসরি আপনার ফাইলের বিষয়টা চলে আসবে ডাউনলোডের। আমার কিছু ব্রাশ ডাউনলোড করা আছে, সেখান থেকেই আমি দেখাচ্ছি। অলরেডি আপনারা ক্লিক ডাউনলোড দিলেই আসবে, আর লিঙ্ক দুইটাও এখানে পোস্ট আপনাদের চার্ট বক্সে দিলাম, এখান থেকে নিয়ে নেন দুটা লিঙ্ক। উপরের লিঙ্কটা কিসের জন্য সেটা বলতেছি। উপরের লিঙ্কটা হচ্ছে আপনার এখানে প্রায় 76টা কি 70টা ব্রাশের কালেকশন দেওয়া আছে, ঠিক এই ব্রাশগুলো একসঙ্গে ডাউনলোড করে দেওয়া আছে। তো আপনাদের একটা একটা করে ডাউনলোড করতে বা যেটা যেটা ভালো লাগতেছে এইভাবে একটা একটা ডাউনলোড করতে অনেক সময় লাগবে, 70টা বা এতটা ব্রাশ।
আর এখানে এই লিঙ্কটাতে আপনার অনেকগুলো ব্রাশ একসঙ্গে দেওয়া আছে, প্রায় 73 থেকে 74টা ব্রাশ একসঙ্গে দেওয়া আছে। আপনি একসঙ্গে অনেকগুলো ব্রাশ ডাউনলোড করে নিতে পারেন। যে ব্রাশগুলো আমরা সাধারণত সবচেয়ে বেশি ব্যবহার করি সেই ব্রাশগুলো এখানে দেওয়া আছে। এবার ব্রাশের ইনস্টলের প্রসেসটা আছে ওখানে। ও, এটা আপডেটের জন্য আসতেছিল, ক্যান্সেল। ওকে, বুঝতে পারছি। সাধারণত আইডিএম এর ফাইলের আমার মেয়াদ শেষ হয়ে গেছে, এই জন্য এটা আসতেছিল না। অন্য ব্রাউজার দিয়ে ডাউনলোড করি। জাস্ট ফ্রি ডাউনলোড। ওকে, তাহলে কিছু সময় অপেক্ষা করার পর এই ডাউনলোডের বিষয়টা আসতেছে। ওখানে আমার ব্রাউজার আইডিএম এর সম্ভবত ম্যাথ শেষ হয়ে গেছে, এই জন্য ডেস্কটপে রেখে দিই। ডাউনলোড। আগে যখন ইন্টারনেট 12-13 সালের দিকে হালকা মোবাইলে চালাইতাম, তখন 1 মেগাবাইট ডাউনলোড হতে প্রায় 3 মিনিট লাগতো। আর এখন মোটামুটি 1 মেগাবাইট বর্তমানে 2 সেকেন্ডে ডাউনলোড হয়ে যাচ্ছে। আমি সর্বোচ্চ আমার ওয়াইফাই সেকেন্ডে 7 মেগাবাইট পর্যন্ত ডাউনলোড করছিলাম 1 সেকেন্ডে। আর এখন বিশেষ করে রাতের বেলা অনেক বেশি স্পিড হয়, রাত 2টার পরে, তখন ব্যবহারকারী কম থাকে। তো তাহলে আমাদের ব্রাশটা ডাউনলোড হয়ে গেছে। তাহলে ব্রাশটা আমরা এখন ইনস্টল করব কিভাবে? ঠিক আপনাকে যে যে ব্রাউজ বা ব্রাশগুলো ভালো লাগে সেই গুলোরই আপনি ডাউনলোড করে ব্যবহার করতে পারেন। তাহলে আসি এক্ষেত্রে ব্রাশগুলো ইনস্টল করব কিভাবে। এই যে একটা জিপ ফাইল ডাউনলোড হয়ে গেছে, এখান থেকে এটাকে বাইরে বের করে নিলাম। ব্রাশ অনেকভাবে ইনস্টল করা যায়, ব্রাশও প্রায় 4-5 ভাবে ইনস্টল করা যায়। একটাই দেখাচ্ছি, তাহলে টাইম আরো বেশি চলে যাচ্ছে। 4-5 ভাবে শুধু ব্রাশ ইনস্টল করা যায়। তাহলে প্রথমত এখান থেকে ব্রাশ থেকে দেখেন, ব্রাশের এক্সটেনশন হচ্ছে ABR। এটার ক্ষেত্রে আমরা এটা ইনস্টল করি। ফটোশপে আসলাম, ব্রাশ টুলে এখান থেকে এসে লোড থেকে লেখা আছে লোড ব্রাশ, এখান থেকে ক্লিক করে যে জায়গায় ব্রাশটা রাখছেন ডেস্কটপ, এই যে ফায়ার ব্রাশ, এটা ক্লিক করলাম। ওকে, তো নিচের দিকে দেখেন ওই ব্রাশগুলো আমার চলে আসছে। আগুনের ব্রাশ নিছিলাম আমরা, ফায়ার ব্রাশ চলে আসছে। এবার যদি আমরা এখানে ক্লিক করি, আগুনের মতোই কালারটা করে দিই অনেকটা। আচ্ছা, হলো একটা। এবার যদি এখানে ক্লিক করি, তাহলে দেখেন এটা আগুনের মতোই কিন্তু শো করাচ্ছে। তাহলে এই ব্রাশটা আপনার আগুনের মতো ইফেক্ট তৈরি করতে, বিভিন্ন ধরনের ডিজাইনের ক্ষেত্রে এই ইফেক্টটা ব্যবহার করা যেতে পারে। টানলে ওই দিক থেকে সরাসরি চলে আসতেছে। তাহলে এটা হচ্ছে ফায়ার ব্রাশ। আরেকটা লিঙ্ক আপনাদের দিছি, সেখানে প্রায় 70টা ব্রাশের লিঙ্ক দেওয়া আছে। সেখান থেকে চলেন আমি ছোট্ট একটা সিম্পল একটা ডিজাইন করতেছি। এখান থেকে ওভারঅল পুরো পেজ আমি ব্ল্যাক করে নিচ্ছি। বা আচ্ছা ভাই, ডাউনলোড করে দেখাচ্ছে। আমি যেটা একসঙ্গে 70টা লিঙ্ক দিছি ওটার ক্ষেত্রে বলতেছেন? আচ্ছা ঠিক আছে, ওটা ডাউনলোড করা একটু ঝামেলাপূর্ণ, ওখানে কিছু দুই একটা অ্যাডভার্টাইজ দেখতে হবে তারপর না। আচ্ছা আচ্ছা, ওয়েট করেন, না হলে আমি গুগল ড্রাইভে দিয়ে দিচ্ছি। ওকে, তাহলে আসেন ব্রাশ টুল থেকে আমরা ওই লিংকে যে ব্রাশগুলো দেওয়া আছে সেখান থেকে আমরা কিছু ডিজাইন তৈরি করে ফেলি। এখান থেকে লোড ব্রাশ,
আমি চাচ্ছি যে ঘাসের ছবি তৈরি করব। ব্রাশগুলো রাখা আছে আমার, গ্রাফিক্স, টুলস, ব্রাশ, ব্রাশ। দেখেন অনেকগুলো ব্রাশ দেওয়া আছে এখানে। তো আমি চাচ্ছি ঘাসের ছবি, তো গ্রাস লিখে সার্চ করলে, গ্রাস আনলিমিটেড ক্লিক করলে দেখবেন যে ঘাসের ছবি চলে আসতেছে। ঘাসের কালার ব্লু হয়ে থাকে, সরি গ্রিন হয়ে থাকে, এখান থেকে গ্রিন কালার নিলাম। এবার যদি ক্লিক করে এখান থেকে দেখবেন যে ঘাস ক্রিয়েট করবে। এখান এটা দিলাম, ছোট করে নিই, এখান থেকে যেটা মনে হচ্ছে আপনার ঘাস ক্রিয়েট করতেছে এই ব্রাশগুলো। তারপরে যদি গাছের নিতে চাই, এখান থেকে আবার লোড ট্রি লিখে সার্চ করি, TREE, এখান থেকে ট্রি খুঁজে নাভিগেট করে অনেকগুলো গাছের ডিজাইন চলে আসছে। এখান থেকে ট্রিটা ব্ল্যাক রাখতেছি, এটা আলাদা লেয়ারে করি, লেয়ার বেস করলে সহজে আমরা মুভমেন্ট করতে পারবো। এখানে ক্লিক করলাম, তো এখান থেকে গাছের ব্রাশও ক্রিয়েট হয়ে গেছে। এখান থেকে এটা নিই, এটা আরেকটু লম্বা করি, তো এখান থেকে এটাও তৈরি হয়ে গেছে। আপনি যদি অ্যানিমেল আনেন, অ্যানিমেলও চলে আসবে। এটার পরে আমি আর লোড করতেছি না। এরপরে আমরা কিভাবে ব্রাশ তৈরি করতে পারি সেটাতে আসবো। এখান থেকে অ্যানিমেল, যদি এখান থেকে এটা ক্রিয়েট করি, তো অ্যানিমেলও আপনার চলে আসছে। আরেকটা ছোট্ট করে অ্যানিমেল ক্রিয়েট করি, এটা Ctrl+T, রাইট বাটন ক্লিক করে ফ্লিপ হরিজন্টাল, তাহলে এটার মুখটা ঘুরে গেল। গতকাল ফ্লিপ হরিজন্টাল ভার্টিক্যাল দেখাইছিলাম। এদিক থেকে তাহলে এটা খুব সহজেই কিন্তু আমরা ঘাসের যে বিষয়টা ব্রাশ দিয়ে বিভিন্ন ধরনের ডিজাইন ক্রিয়েট করা যেতে পারে। এবার আসি এই ধরনের ব্রাশ আমরা কিভাবে ক্রিয়েট করব। এই ধরনের ব্রাশ আমরা কিভাবে ক্রিয়েট করব, তাহলে দেখেন এখানে পাখির দেখা যাচ্ছে না, তো আমরা একটা পাখির ব্রাশ ক্রিয়েট করে ফেলি। তাহলে পাখির ব্রাশ ক্রিয়েট করার জন্য আপনি রিয়েল যদি বার্ডের ব্রাশ ক্রিয়েট করতে চান, তাহলে গুগল থেকে সেই পাখিটা ডাউনলোড করে ওটাকে ব্রাশ ক্রিয়েট করা যায়। যেমন BIRD, বার্ড লিখে সার্চ করলাম, এখান থেকে ইমেজ, আমরা একটা পাখির ব্রাশ তৈরি করতে যাচ্ছি। PNG দিয়ে করলে ভালো হবে, অর্থাৎ ট্রান্সপারেন্ট ইমেজ নিয়ে করলে ভালো হবে। গুগল থেকে কিভাবে ট্রান্সপারেন্ট ইমেজ সহজে পাওয়া যেতে পারে, এখান থেকে টুলস, টুলস থেকে কালার, কালার থেকে ট্রান্সপারেন্ট করলেই আপনি এখানে ট্রান্সপারেন্ট যে ইমেজগুলো সেটাই পেয়ে যাবেন। আমি চাচ্ছি যে এখান থেকে একটা উড়ন্ত পাখি এমন একটা নিয়ে কাজ করি। আচ্ছা, হতে পারে এটাই, বা আপনি সরাসরি রিয়েল পাখিগুলো এগুলা নিয়েও করা যাবে। উঠতেছে এমন একটা ট্রান্সপারেন্ট খুঁজতেছি, এটা নিই। তাহলে এই ইমেজটা দিয়ে আমরা একটা পাখির ব্রাশ তৈরি করতেছি। রাইট বাটন, সেভ অ্যাজ, ডেস্কটপ। এটা নিবে না, PNG ফরম্যাট লাগবে। ওয়েব ফরম্যাট আসতেছে, আর একটু নিচে আসি। ভাই সম্ভব, PNG-তে আপনার এটা ভালো বা ক্লিয়ারনেসটা অনেক বেশি আসবে। দেখি এটা PNG কি, এটা ট্রান্সপারেন্ট। PNG বলতে ট্রান্সপারেন্ট হতে হবে। এই যে যেমন এটা ট্রান্সপারেন্ট, আচ্ছা যেমন এটা নিছে, এই যে এটা PNG ফরম্যাট এবং ট্রান্সপারেন্ট, BIRD, বার্ড, ওকে। যেমন এটা, এই পাখিটা দিয়ে আমরা একটা ব্রাশ ক্রিয়েট করতে যাচ্ছি। তো ব্রাশ ক্রিয়েটের জন্য এই পেজও করা যেতে পারে, অন্য পেজও করা যেতে পারে। আমি একটা আলাদা পেজ থেকে করি, নিউ একটা নিলাম, ওই পাখির ছবিটা এখানে প্লেস করলাম, প্লেস, ডেস্কটপ করে এটা প্লেস করলাম। এই পাখিটা থেকে আমরা একটা ব্রাশ ক্রিয়েট করতে যাচ্ছি। এটাকে ধরে কন্ট্রোল চেপে এখানে থাম্বনেলে ক্লিক করলাম, কন্ট্রোল চেপে থাম্বনেলে ক্লিক করে এই পাখিটাকে সিলেকশন তৈরি করলাম। আপনি চাইলে ব্যাকগ্রাউন্ড ইউজ করে নিতে পারেন, পরের ক্লাসে সম্ভবত আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভে যাব। তো এটাকে আমরা সিলেকশন তৈরি করে নিলাম, এটাকে ব্রাশ তৈরি করবেন আপনি। তাহলে এবার সিলেকশনের পর উপর থেকে এডিট, এডিট থেকে দেখেন লেখা আছে ডিফাইন্ড ব্রাশ প্রিসেট, এখানে ক্লিক করে ব্রাশের নাম কি দিবেন, আমি দিচ্ছি BIRD, বাট 1, ওকে করলাম। তো এটা ব্রাশ ক্রিয়েট হয়ে গেছে, কাজ শেষ। আমরা যদি আমাদের ডিজাইনে আসি, এই পাখিটাকে দিতে আছে, দেখুন ব্রাশ টুল এটা আপনার চলে আসছে অলরেডি, যে সব শেষে চলে আসছে। যদি আসি, যে পাখিটা এখানে শো করাচ্ছে, যদি রাখি, এই যে ক্লিক করলে সেটার ব্রাশ কিন্তু চলে আসছে। তো সিম্পল ভাবে এই ছিল ব্রাশ ক্রিয়েটের দিক থেকে। ব্রাশ ক্রিয়েট অনেকগুলো উপায় আছে যা, আচ্ছা জি আপু বলেন।
আচ্ছা হ্যাঁ, আচ্ছা জি আপু আমি ব্যাগ আসতেছি, একটু ওয়েট করেন। আর ব্রাশের দেখেন আমরা যেটা ক্রিয়েট করলাম এটা ইমেজ জাতীয় ব্রাশ। ব্রাশ এত ব্রাশ ক্রিয়েট করা যাবে, যেমন আপনি টাইপের জন্য ব্রাশ ক্রিয়েট করতে যাচ্ছেন, এই যে এখান থেকে ক্লিক করে এই যে এখানে একটা নিউ বাটন, এখানে নিউ বাটনে ক্লিক করলে যেমন আপনার এই স্টাইলে একটা ব্রাশ তৈরি হয়ে যাবে। এই যে এখানে ব্রাশটা কেমন ভাবে শো করাচ্ছে। আসলে ব্রাশ ক্রিয়েট নিয়েও বিশাল, ধরতে গেলে প্রত্যেকটা টপিকস এত এত আসে, তো ওইটা আমি যাচ্ছি না ওইদিকে। যদি আমরা পরবর্তীতে আরো এক্সট্রা ভাবে সময় পাই তাহলে আরো ব্রাশের ডিটেলস আসবো। পাখিটা দিয়ে আমরা যেভাবে ব্রাশ তৈরি করলাম, পাখির জায়গায় এবার অন্য একটা পাখি দিয়ে করি, সম্ভবত পূর্বে থেকে ডাউনলোড করা আছে এমন একটা, প্লেস করে যেমন এখান থেকে এই পাখিটা, এই পাখিটা দিয়ে আমি ব্রাশ তৈরি করতে যাচ্ছি। এটাও আমার পিএনজি ইমেজ, পিএনজি একটু আগে বলছি পিএনজি ফরম্যাট ট্রান্সপারেন্ট সাপোর্টেড। এই পাখিটা দিয়ে আমরা ব্রাশ তৈরি করতে হচ্ছে। শুধু পাখি না, যে কোনো বিষয় হতে পারে, আপনি চাইলে আপনার ছবি দিয়েও আপনি ব্রাশ তৈরি করতে পারবেন। কন্ট্রোল চেপে এটাকে ক্লিক করলাম, এটা পুরোটা আমার সিলেকশন তৈরি হলো। কন্ট্রোল চেপে থাম্বনেলে ক্লিক করলাম, আমার একটা পুরো সিলেকশন তৈরি হলো। এরপরে উপর থেকে এডিট, এডিট থেকে ডিফাইন ব্রাশ প্রিসেট, অর্থাৎ ব্রাশ প্রিসেট তৈরি করার বিষয়টা জাস্ট ক্লিক। আপনার ব্রাশের কি নাম দিবেন, ওকে দিলে এই নামে হয়ে যাবে। আমি বার্ড 2 রাখতেছি, বিআরডি বার্ড 2, ওকে করলাম, ব্রাশ ক্রিয়েট ক্লিয়ার। এবার যদি আসি আমি এখান থেকে আমাদের যে পেজে ছিলাম, লেয়ার সিলেক্ট দেখেন ওই পাখিটা অলরেডি চলে আসে। আপনি কি জানেন এই ব্রাশও বিক্রি করা যায়? এই ব্রাশ বিক্রির জন্য আপনাকে বেশি দূরে যাইতে হবে না, যেখান থেকে আমরা ডাউনলোড করলাম একটু আগে ব্রাশের বিষয়গুলো, এই ওয়েবসাইটে আপনি যদি ভালো ভালো ব্রাশ তৈরি করতে পারেন, যেমন এখানে এই যে কেউ একজন আগুনের ব্রাশ তৈরি করে দিছে, এই ব্রাশগুলো আপনি তৈরি করতে পারেন এভাবে, তাহলে এখানেও আপনি ব্রাশ বিক্রি করতে পারবেন। এই ব্রাশ তৈরি করে ব্রাশও বিক্রি করা যায়। আর যে ব্রাশ বিক্রি করার জন্য আপনি এক্সপোর্ট করবেন কিভাবে, ঠিক এখান থেকে আমরা লোডের পাশে লেখা আছে এক্সপোর্ট, এক্সপোর্ট তো না, সেভ ব্রাশ, সেভ ব্রাশে ক্লিক করলে যতগুলো ব্রাশ আছে এটা ঠিক ঠিক সেরকম একটা আপনার এই যে যেমনটা যেমন ফাইল আমরা ডাউনলোড করলাম ঠিক তেমন একটা ফাইল আপনার রেডি হয়ে যাবে, আপনি যদি ব্রাশ রেডি করতে চান। আর ব্রাশ রেডি করে ব্রাশ বিক্রির জন্য ওয়েবসাইট আছে, পৃথিবীর মধ্যে অন্যতম ওয়েবসাইট হচ্ছে ফ্রিপিক। ফ্রিপিকেও আপনি ব্রাশের এই বিষয়গুলো ট্রাই করতে পারেন, যে কারো যদি ব্রাশের বিষয়গুলো আসে ব্রাশও বিক্রি করা যায়। তাহলে ব্রাশ হচ্ছে এতটুকুই আপনাদের দিক থেকে যেটা এখন থাকতেছে। যদি হ্যাঁ প্লিজ ভাইয়া বলেন। না ব্রাশের ক্ষেত্রে কালারফুল আসবে না, আপনি আমরা যেমন প্রথমে বলছিলাম আমার ফরগ্রাউন্ড কালারে যে কালারটা থাকবে সেই কালারটা আসবে। এখানে যদি আমি এখন রেড কালার দিই ওই পাখিটা রেড কালারের হবে এখন, তাহলে এখান থেকে রেড কালারে নিয়ে নিচ্ছে, সরাসরি আলাদাভাবে এখানে কোনো কালার আসবে না, ফরগ্রাউন্ড কালারে যে কালারটা থাকবে সেই কালারটা আপনার ব্রাশে আসবে। হ্যাঁ তাও হবে, তাও হবে ভাই, তাও হবে রিফাত ভাই, আপনি যেটা বললেন ওইভাবে হবে। আমাকে যে এইভাবেই করতে হবে এমনটা না, আপনি যদি এখন অন্য একটা ইমেজ আমার পিএনজি না ওই ইমেজ গুলো করতে চান এটা হবে। আপনি এই অ্যাপল দিয়ে একটা ব্রাশ তৈরি করতে চাচ্ছেন, তাই এটা যদি আমি আসি এই অ্যাপলটা কিন্তু আমার পিএনজি না, এটাও করা যাবে ভাই। আপনি অবজেক্টটা প্যান টুল দিয়ে বা কোনো সিলেকশন দিয়ে করতে চান সেটা হবে। এমন কোনটা আছে এখানে ডাউনলোড করা, যেমন এই বাড়িটা সম্পর্কে করতে যাচ্ছেন সবগুলোর তো ব্যাকগ্রাউন্ড হোয়াইটই, এই হচ্ছে সমস্যা। হ্যাঁ জি ভাই করা যাবে, অর্থাৎ আপনাকে যে পিএনজি হতেই হবে এমন কোনো কথা নেই। যেমন একটা গাছের আসলাম একটু আগে, যেমন আমরা গাছের ব্রাশ তৈরি করা দেখলাম, ওগুলো কিন্তু অন্য মানুষ বিক্রি করছে, আমি জাস্ট ডাউনলোড করছি। আপনি চাচ্ছেন এই ইনাদের মতো গাছ তৈরি করবেন, এই যে ইনাদের মতো গাছের ব্রাশ করবেন, আমরা যেমন এই গাছটা থেকেও করতে পারি। তাহলে আপনাকে এই গাছটা কোনোভাবে আপনি সিলেকশন করান, এখন ম্যাজিক টুল দিয়ে করাবেন না কিভাবে করাবেন এদিক থেকে আপনার দিক থেকে। এই গাছেরও আমরা ব্যাকগ্রাউন্ড ইউজ করে আপনাদের দেখাই দিব, যে গাছের দিকে যে ঝিরিঝিরি পাতাগুলো দেখাচ্ছে এটা কিভাবে ব্যাকগ্রাউন্ড ইউজ করা যায় সেটাও আসবো আমরা। তো সেদিন ভাই সিলেক্ট করে আপনি এটাতেও করতে পারবেন, কোনো সমস্যা নেই। আপনি যেভাবে সিলেক্ট করবেন ডিফাইন ব্রাশ দিলেই ওটা আপনার ব্রাশ ক্রিয়েট হয়ে যাবে। হ্যাঁ সিলেক্টেড পার্টটুকুরই আমার ব্রাশ তৈরি হবে। ওকে, আর যিনি ব্রাশ, এটা তো আরেকবার রিপিট করলাম, তো তারপরে যদি ব্রাশ এই ক্রিয়েটটা অসুবিধা মনে হয় আপনাদের, তো জাস্ট শুধু ব্রাশের বিষয়টা আরেকবার এই ভিডিওটা রিপিট করবেন। আর ব্রাশ টুল বোঝার জন্য, ক্লিয়ার ভাবে বোঝার জন্য আপনাদের, এজন্য আপনারা চাইলে একটা হোমওয়ার্ক করা যেতে পারে, একটা কি দুইটা। আপনাদের যে ফাইলটা দিছি এক, আপনি নিচ থেকে এখান থেকে ব্রাশ ডাউনলোড করে করে করতে পারেন। আর যে ফাইলটা দিছি ওখানে 70টার মতো ব্রাশ আপনার যেগুলা যেগুলো বেশি ব্যবহার করা হয় থাকে সেটা দেওয়া আছে।
এমনকি ফ্লোরাল ডিজাইন কোনটা, অনেকটা ওই যে ফুলের ডিজাইনগুলো আছে সেটাকে বলা হয় ফ্লোরাল ডিজাইন। এগুলো এখানে আমার এখানে ডাউনলোড করে দেওয়া আছে। যদি আসি লোড ফ্লোরাল ডিজাইন ABCDF ফ্লোরাল সেট, এটা অনেকটা ফুলের ডিজাইনগুলোর মতো। যেমন এখানে একটা ক্লিক করলাম, তাহলে দেখেন একটা ফুলের ডিজাইনগুলো চলে আসতেছে। এটাও ব্রাশ থেকে ক্রিয়েট করা। শুধু যে গাছ পাখি এগুলাই হবে আপনার না, অনেক ব্রাশ পাবেন আপনি, একটু ওই ব্রাশের ওয়েবসাইটটাতে ঘাটলে পেয়ে যাবেন। আর এই ধরনের ডিজাইনগুলো দেওয়া আছে, কিছু লাক্সারি ডিজাইন, সেগুলো ব্রাশ দিয়ে করা যেতে পারে। তো ব্রাশের আপনাদের হোমওয়ার্ক থাকতেছে যে একটা ব্রাশ ক্রিয়েট করবেন, শুধুমাত্র ব্রাশটা কি ধরনের কাজ করতেছে, কিভাবে ব্রাশ ক্রিয়েট করা যায় সেটা প্র্যাকটিসের জন্য। এখান থেকে আপনারা চাইলে এই ধরনের ভালো সিনারিও তৈরি করতে পারেন, সিনারি জাতীয় কোনো কিছু তৈরি করা যেতে পারে। তো আজকের ক্লাসে বলতে একটা পুরো ক্লাসের দিক থেকে এটা রাখছিলাম। এখন ক্লাস কি এতটুকুই থাকবে, না আমি সামনে আরো আরেকটা ক্লাস শুরু করব, অন্য একটা ক্লাসের টপিক আলোচনা শুরু করব? আচ্ছা, ব্রাশের লিংক দিব বলছিলাম গুগল ড্রাইভের, একটু ওয়েট করেন। দেখি গুগল ড্রাইভও আপলোড করছিলাম, কোথায় যে রাখছি। ওখান থেকে ডাউনলোড করা যায়, অনেকে একটু ডাউনলোড করতে অসুবিধা হয় এলইডিপি। আচ্ছা, আমি ক্লাসের মধ্যে ডাউনলোড করে দেখাইতে পারবো এটা, কিন্তু সমস্যা হচ্ছে কি ওখানে বিভিন্ন ধরনের অ্যাড চলে আসে, কোন সময় কি অ্যাড আসে বলা যায় না। আচ্ছা ঠিক আছে, আমি গুগল ড্রাইভের লিংক দিয়ে দিচ্ছি। কেন ওখান থেকে অসুবিধা হচ্ছে? গুগল ড্রাইভের, ওকে, চ্যাট বক্সে গুগল ড্রাইভের লিংক দিয়ে দিলাম। আর এই লিংকটা কেউ একটু কপি করে আমাদের ফেসবুক গ্রুপে দিয়ে দেন, না হলে এখানে তো কল ইন্ট হলেই চলে যাচ্ছে। আর আমরা যদি আমাদের ক্লাসের লিস্টগুলো দেখি, ক্লাসগুলো আমি প্রত্যেকটাই এক একটা করে সাজাইছি। ইমেজ রিটার্স, কালার গ্রেডিয়েন্ট, সম্ভবত আজকে যদি করি পরের দুটা কাজে আমরা ডিজাইনে যেতে পারতাম। হেয়ার মাস্কিং, আচ্ছা যারা ফটোশপ আছেন তারা কি আপনারা হেয়ার মাস্কিং করতে পারেন, যারা ফটোশপ থেকে আসছেন এর আগে? আচ্ছা, চ্যানেল রিফাইন দুটাই কি শেখানো হয়েছে আপনাদের, চ্যানেল মাস্কিং এবং রিফাইন মাস্কিং? আচ্ছা, মাস্কিং নিয়েও আমি একটা কোম্পানিতে ছিলাম এই জবের আগে, ওখানে হেয়ার মাস্কিং, ব্যাকগ্রাউন্ড এই কাজগুলো করা হতো। ওখানে আমাকে প্রায় ট্রেনিং, বাংলাদেশের বড় প্রতিষ্ঠানে